সুলতানা রহমান, সবাইকে স্বাগত জানাচ্ছি। আপনারা জানেন বাংলাদেশের মানুষ তাকিয়ে আছে যে কি হচ্ছে, সবার মনে এই প্রশ্ন এবং সবাই খুব উদ্গ্রীব ভাবে জানার অপেক্ষায় যে আজকে সেনা তিন বাহিনী প্রধান মানে সশস্ত্র বাহিনী এর এবং নিরাপত্তা পরিষদের সদস্যদের নিয়ে প্রধান উপদেষ্টা একটি উচ্চ পর্যায়ের বৈঠক করেছেন। এই বৈঠকে কি হলো এই বিষয়টি জানতে সবাই যেমন উদ্গ্রীব, তেমনি আজকে ঢাকা ছিল একটা মিছিলের নগরী। একদিকে বিএনপি বিক্ষোভ করছে সিটি কর্পোরেশন ভবনের সামনে, অন্যদিকে শাহবাগ দখল করে রেখেছে ছাত্রদল, তারা সাম্য হত্যার বিচার চায়। অন্যদিকে যমুনায় প্রধান উপদেষ্টার বাসভবন ঘিরে রেখেছে শ্রমিকরা। পুরো ঢাকা শহর একটা বিক্ষুব্ধ শহরে পরিণত হয়েছে। যে কোনো সময় একটা বিস্ফোরণ ঘটতে পারে। এরই মধ্যে বিএনপি একটি মন্তব্য নিয়ে খুব তুলকালাম হয়ে যাচ্ছে। বিএনপি কি শক্ত অবস্থান নিচ্ছে? আমরা জানি নির্বাচন, করিডোর, বন্দর এ নিয়ে বিএনপি বেশ সোচ্চার হয়ে উঠেছে। তাদের অবস্থানটি কি সেটি আমরা এখনো সুস্পষ্টভাবে জানি না। তবে এটুকু দেখতে পাচ্ছি যে এই যে সার্জিস নাহিদদের যারা দল গঠন করেছে, যে এনসিপি, তাদের সঙ্গে বিএনপি একটা মুখোমুখি অবস্থানে এই মুহূর্তে রয়েছে। কিন্তু আমি জানতে চাই যে নির্বাচন, বন্দর এবং করিডোর নিয়ে বিএনপির ভাবনা কি, তাদের অবস্থান কি, কেন তারা সুস্পষ্টভাবে তাদের অবস্থান ঘোষণা করছে না, আদৌ করছে কিনা। আমরা জানি এরই মধ্যে তারা আজকে একটি কর্মসূচি ঘোষণা করেছে প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকীকে সামনে রেখে। সেই কর্মসূচিগুলি নিয়ে যেমন কথা বলবো, তেমনি আমরা জানি সশস্ত্র বাহিনী বিশেষ করে সেনা প্রধান তিনি করিডোরের বিষয়ে তার সুস্পষ্ট অবস্থান রয়েছে। তিনি দেশবাসীকে, রাজনৈতিক দলগুলোকে সতর্ক করেছেন যে দেশের স্বাধীনতার সার্বভৌমত্ব হুমকির মুখে। সেরকম প্রেক্ষাপটে দাঁড়িয়ে সশস্ত্র বাহিনীকে বিএনপি কতটা সমর্থন দেবে, কতটা তাদের পাশে থাকবে, এই সব বিষয়গুলো নিয়ে আজকে কথা বলবো। আমার সঙ্গে অতিথি হিসেবে থাকছেন অ্যাডভোকেট ফজলুর রহমান, তিনি বীর মুক্তিযোদ্ধা এবং বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা। জনাব ফজলুর রহমান, আপনাকে সালাম জানাচ্ছি। এবং আপনাকে আমি দেখতে পাচ্ছি না কেন, এই যে দেখতে পেয়েছি। জি, দেখতে পেয়েছি, আপনাকে সালাম জানাচ্ছি এবং আশা করি ভালো আছেন। কিন্তু সরাসরি প্রশ্নে চলে যায়, যেটি মানুষ জানতে চায় এই মুহূর্তে, যে সশস্ত্র বাহিনীর তিন বাহিনীর প্রধান এবং নিরাপত্তা পরিষদের একটা বৈঠক হয়েছে। খলিলুর রহমানকে, যে নিরাপত্তা উপদেষ্টা রয়েছেন, তাকে নিয়ে অনেক বিতর্ক চলছে। সেটি নিয়ে সেনাবাহিনীও মুখোমুখি অবস্থা, এমনটি আমরা শুনতে পাচ্ছি। আমাদেরকে যদি একটু স্পষ্ট ধারণা দিতেন এই বিষয়ে। আপনাকে অসংখ্য ধন্যবাদ। এবং আপনার সঙ্গে আমি আগেও অনেকগুলো টক শো করেছি এবং সেই টক শোর মধ্যে আমি আমার কথাগুলো ক্যাটাগরিক্যালি বলার চেষ্টা করেছি যখন যে অবস্থায় ছিলাম। আজকের অবস্থানের থেকে এখানে দাঁড়িয়ে এই যে অস্থির একটা সময় যাচ্ছে, সেই সময়ে বাংলাদেশের মানুষের কাছে আমার সালাম রইল এবং বাংলাদেশের মানুষকে আমি আহ্বান করব, অনুরোধ করব যে আপনারা বাংলাদেশের বর্তমান পরিস্থিতির দিকে আপনারা লক্ষ্য রাখুন। আমি এই কথাটুকু আপনাকে বলতে চাই, 8ই আগস্ট 2024 সনে যখন জনাব ইউনূস সাহেবের শপথ পাঠ করে, আমি কল্পনাও করিনি যে 9 মাস পরে বাংলাদেশের অবস্থা এই জায়গাতে এসে দাঁড়াবে। আমার খুব স্থির বিশ্বাস ছিল যে ইউনূস সাহেবের মতো একজন মহান ব্যক্তি, যিনি সারা বিশ্বে পরিচিত এবং নোবেল লরিয়েট এবং যিনি জ্ঞানে গুণে বাঙালির একজন সুসন্তান, তার নেতৃত্বে এই দেশটা একটা চরম উন্নতির দিকে যাবে, অর্থনৈতিক ভাবে এবং রাজনৈতিক ভাবে একটা পর্যায়ে গিয়ে রিজনেবল টাইমের মধ্যে একটা নির্বাচন দিয়ে উনি দায়িত্বটি মেজরিটি পার্টির হাতে দিয়ে ওনার কর্তব্য শেষ করবেন। এবং আমার এমনও ধারণা ছিল যে সঠিকভাবে ইলেকশনটা হলে পরে ইউনূস সাহেব যে জায়গায় চলে যাবেন
সেইখানে হয়তো বা উইনিং পার্টি তাকে হাত জোর করে বলবে যে না, আপনি আমাদেরকে ছেড়ে দেন না, আপনি আমাদের মাথার উপরে থাকেন। কিন্তু আমার সেই যে আমার যে চিন্তা ছিল, আমার কল্পনা ছিল, সেই কল্পনাটা সাংঘাতিক ভাবে ফ্রাস্ট্রেট হয়েছে, আমি হতাশ হয়েছি যে ইউনূস সাহেবের আমলে বাংলাদেশ যে একটা অস্থিরতার মধ্যে চলছে। বাংলাদেশের 54 বছরের মধ্যে দুইবার ফুল মার্শাল ল আসছে, আর 2007 সনে একটা মিলিটারি শাসনের কাভারেজে একটা সরকার আসছে, 111 সরকার। কিন্তু এই ইউনূস সাহেবের সরকারের মতো এই ধরনের অস্থিরতা, অনিশ্চয়তা, মানুষের জীবনটা কখন কোন সময় চলে যাবে, কার কাছে যাবে, মানুষের এই যে এত দুঃখ, এত বেদনা, এত ধরনের মানুষের দাবি আছে, কোথায় গিয়ে বলবে, এটা কেউ বুঝতেই পারে না। যার ফলে উত্তর, দক্ষিণ, পূর্ব, পশ্চিম থেকে সমস্ত মানুষ এসে এক জায়গাতে মিলিত হয় যে এই জায়গাতে বোধহয় কিছু আছে। সেই জায়গাটা হলো ইউনূস সাহেব যেখানে থাকেন, সেই যমুনা ভবনে। চতুর্দিক থেকে মানুষ আসে, যদিও এখানে 144 জারি করা আছে, অথবা এখানে যেহেতু সার্কুলার দেওয়া আছে এই এলাকাতে কেউ মিটিং করতে পারবে না, এইগুলা কেউ মানতে চায় না। এই কারণে ইউনূস সাহেব সবার বেলায়, ইউনূস সরকার সবার বেলায়, জনাব ইউনূস সাহেবের সরকার সমান ব্যবহার করে না। কারণ কিছুদিন আগেই দেখা গেছে, তোমার বেলায় লীলা খেলা, আমার বেলায় পাপ। ওনারা যে এলাকা বন্ধ করে রেখেছিল 144 ধারা দিয়ে, ওনারা নিজেরাই অনেক নাটক করে একদল ছাত্রকে ডেকে নিয়ে গেলেন যমুনার কাছে, বললেন স্লোগান দাও, স্লোগান দিলে তোমাদের শরীর যদি গরম হয়ে যায় এবং ঘাম জড়ে, আমরা ঠান্ডা পানি দিয়ে সেটাকে ঠান্ডা করব। তাদেরকে জামায় আদরে মিছিল করতে দিলেন, এবং পরদিন দেখা গেল নির্দিষ্ট একটা নাটকের মাধ্যমে একটা দাবি তারা মেনে নিলেন, যে দাবিটা মেনে নেওয়ার জন্য একটা নাটক করা দরকার ছিল। সেই নাটক যখন করলো, তখন মানুষ মনে করলো যে তারা যদি মিছিল করতে পারে তাহলে আমরা পারবো না, তারা যদি এই কাজ করতে পারে আমরা পারবো না। আবার দেখা গেল জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছেলেরা যখন আসলো, তাদেরকে লাঠি পিটা করা হলো, তাদেরকে রক্তাক্ত করা হলো, তাদেরকে অ্যারেস্ট করা হলো। ওই যে তোমার বেলায় লীলা খেলা, আমার বেলায় পাপ। দেখা গেল সোহরাওয়ার্দী উদ্যানে হেফাজতে ইসলাম, জামাতে ইসলাম সহ অনেকগুলো ইসলামী দলকে আমরা ওনারা একদম জামায়া ধরে জমায়েত হইতে দিলেন, এবং সারাক্ষণ তাদেরকে পাহারা দিয়া তাদের যাতে কোনো কষ্ট না হয়, জ্যৈষ্ঠ মাসে যেমন করে শ্বশুর বাড়িতে আমাদের দেশে জামাই আসে, সেই আদরে মিটিং করালেন গাজা উপত্যকাকে সমর্থন, গাজার ভাইদেরকে সমর্থন করার জন্য। একইভাবে গাজার ভাইদেরকে সমর্থন করার জন্য আহলে সুন্নাতুল জামাত, যারা বাংলাদেশের সবচেয়ে বেশি মুসলমানের সমর্থন ক্যারি করে, তারা যখন আসতে চাইলো তখন হাজার হাজার গাড়ি রাস্তায় আটকায় দিল, এবং ঢাকা শহরে যারা আসতে পারলো তাদেরকে কোনো স্থান দেওয়া হলো না, রাস্তায় রাস্তায় গুলবো, অনেক অ্যারেস্ট করা হলো, পিটানো হলো। এই যে তোমার বেলায় লীলা খেলা, আমার বেলায় পাপ, সেই কারণে অস্থিরতাটা সাংঘাতিক ভাবে বেড়ে গেছে। এবং আমি একটু প্রশ্নে ফিরতে চাই, বুঝতে পেরেছি, কিন্তু একটু প্রশ্নে ফিরতে চাই, যে প্রশ্নটা আপনাকে করেছিলাম যে তিন বাহিনী প্রধানের সঙ্গে এবং নিরাপত্তা পরিষদের যেই রয়েছে তাদের সঙ্গে যে বৈঠকে প্রধান উপদেষ্টার যে আজকে বৈঠকটি খুবই গুরুত্বপূর্ণ, আপনার জানা আছে কিনা, আমাদেরকে ন্যূনতম ধারণা দিতে পারেন কিনা যে এই বৈঠকে তিন বাহিনীর? আমি আপনাকে একটা কথা বলি, আপনি যখন মনে করবেন যে সবকিছুকে আমার পাতে টানতে হবে, আমার পক্ষে টানতে হবে, তখন আপনার যত মিটিং করেন সেই মিটিং কোনো রেজাল্ট আসবে না। তবে নিশ্চিতভাবে প্রধান সেনাপতি, নৌবাহিনীর প্রধান এবং সেনাবাহিনী প্রধান, তাদের সঙ্গে জনাব ইউনূস সাহেবের মিটিং তো অবশ্যই জাতীয়ভাবে গুরুত্বপূর্ণ। কিন্তু ইউনূস সাহেব যদি মনে মনে চিন্তা করে রাখেন, অন্যরা যে যত কথাই বলুক, আমি আমার ক্ষমতার যে ময়ূর সিংহাসন, যে ক্ষমতার ময়ূর সিংহাসনে আমি বসেছি, এবং যেহেতু আমি কিছু লোকজনকে দ্বারা এই দেশের একটা শক্তির মাধ্যমে আমি বলাচ্ছি যে যতদিন আমি জীবিত থাকবো ততদিন ক্ষমতায় থাকবো, এবং উনি যেহেতু আন্তর্জাতিক একটা খেলার মধ্যে ঢুকে গেছেন,
যে খেলার অংশ হিসাবে আমার দেশ আজকে অস্থিরতায় ভুগছে। আমার দেশে আজকে নিশ্চিতভাবে প্রশ্ন আসছে যে আমার দেশের মূল অংশ সেন্ট মার্টিন দ্বীপ আমার থাকবে কিনা। আমার দেশে করিডোর দিয়ে এইখানে নতুন করে একটা নতুন রাষ্ট্র তৈরি করে চিরদিনের জন্য একটা যুদ্ধক্ষেত্র চট্টগ্রাম অঞ্চলকে বানানো হবে কিনা। যখন প্রশ্ন এসে যাচ্ছে নির্বাচন কোনোদিনই হবে না, অনির্বাচিত ব্যক্তিরা তাদের শক্তি দিয়ে, তাদের চতুরতা দিয়ে এবং বিদেশি লোকজন, ওই যে আপনি যে দেশে বসে আছেন সেই দেশের যারা নাগরিক, এখন তো আমি বলি যে রবার্ট ক্লাইভরা দেশ চালাচ্ছে। 1757 সনে যেমন করে মীর জাফরের সঙ্গে চুক্তি করে বা ষড়যন্ত্র করে বা গোসেকি বেগম বা জগৎ শেঠদের সঙ্গে চক্রান্ত করে রবার্ট ক্লাইভ বা ওয়াটসনরা দেশ চালাইতো, ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি। এখন তো আমার মনে হয় কালো রবার্ট ক্লাইভরা এবং ওয়াটসনরা এখন দেশ চালাইছে, কারণ আমি দেখতেছি তারা প্রায় সবাই, খলিলুর রহমান সাহেব সহ প্রায় সবাই, ডক্টর আলী রিয়াজ সহ সব হলো আমেরিকার নাগরিক এবং ইংল্যান্ডের নাগরিক। আশিক চৌধুরী থেকে আমি সবার নাম বলতে পারি, এমনকি অনেকে বলে ইউনূস সাহেবও নাকি তাই, উনিও নাকি ডুয়েল নাগরিক। এই যে দেশ, এই দেশে খুব ভালো কিছু কাজ হবে এটা আমি মনে করি না। তবে আল্লাহর কাছে আমি দোয়া করি, হে আল্লাহ আমার দেশকে বাঁচাও। যে দেশটা একদিন আমরা যুদ্ধ করে রক্তের সাগরে সৃষ্টি করেছিলাম, যে দেশ মায়ের অশ্রু জলের মধ্য দিয়ে, শিশুর কান্নার মধ্য দিয়ে, বাবার হাহুতাশের মধ্য দিয়ে যে দেশটা একদিন সৃষ্টি করেছিলাম, যে দেশটা একদিন ৬ বর্ষ থেকে সৃষ্টি হয়ে বাঙালি জাতির একটা রাষ্ট্র হয়েছিল, যে রাষ্ট্র পৃথিবীতে কোনোদিন বাঙালি জাতির স্বাধীন ছিল না, সেই স্বাধীন দেশটাকে আল্লাহ তুমি হেফাজত করো, তুমি রক্ষা করো। আমরা দেখলাম যে মানে আজকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করেছেন যে সুপরিকল্পিতভাবে জাতীয় নির্বাচন পিছিয়ে দেওয়ার পায়তারা চলছে। কেন তিনি এমন সন্দেহ করছেন? উনি পিছিয়ে দেওয়া যেটা বলছেন, উনি যেহেতু খুব ভদ্রলোক মানুষ, কাজেই উনি কথাটা খুব নরম ভাবে বলেছেন। জাতীয় নির্বাচন কোনোদিন যাতে ইউনূস সাহেব জীবিত থাকতে না হয়, ইউনূস সাহেব জীবিত থাকতে কোনোদিন যাতে জাতীয় একটা উনি দেশ চালাইতে পারেন, রাজত্ব করতে পারেন, সেই কারণে আপনারা দেখেন আমি কিন্তু এখন মৃত্যুর মুখোমুখি। আপনি আমেরিকাতে বসে আছেন, আমি ফজলুর রহমানকে কিন্তু ঘোষণা দেওয়া হয়েছে যে কোনো সময় আমাকে তারা হত্যা করতে পারে। কারা? আমি বলছিলাম যে একজন মৌলভী সাহেব 1 বছর আগে যিনি বললেন যে ইউনূস সাহেব হলেন সুদকুর, এবং সুদকুর হলে এমন মায়ের সঙ্গে জিনা করার মতো সুদের গুণাটা সেই রকম, এবং তার সাথে যারা আছে 1900 সব দুজকে যাবে। এই কথাটা যিনি বললেন উনি একজন মৌলানা বা মৌলভী সাহেব, ওনার নামটা আমি বলতে পারি তাই বা বললাম। ওনার নাম জনাব ইব্রাহিম সাহেব, মুফতি ইব্রাহিম। সেই ইব্রাহিম সাহেব আবার বললেন না না, ইউনূস সাহেবের বিরুদ্ধে কোনো আন্দোলন করলে মহাপাপ হবে। কেন? ইউনূস সাহেব সেই রকম লোক, আমাদের নবীকে যেমন করে আল্লাহ পয়দা করছিল, যে প্রসেস আমাদের মহান নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি আল্লাহ পৃথিবীতে পাঠাইছিল, ঠিক একই প্রসেসে ইউনূস সাহেবকে পাঠাইছে। এখন যে লোকটা আগে বলছে ইউনূস সাহেব সুদখোর এবং দুজকে যাবে, এই লোকটা আজকে বলতেছে ইউনূস সাহেব নবীর সমান সমান, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সমান সমান। এই লোকটাকে যদি আমি বলি যে সকাল বিকাল কথা বদলায়, কি পায়া কি পায়া? আমি তো 500-1000 টাকা কইছি না, ইব্রাহিম সাহেবরা 500, এরা নানা লোভে এবং লাভে কথাগুলা পরিবর্তন করে। এবং সমস্ত মিটিংয়ে জামাতে ইসলামের যারা মৌলানা সাহেব মৌলভী সাহেবরা আছে, আমি সেটাই আজকে বললাম, তারা এই মুনাজাত করে বলে হে আল্লাহ, আমি সবার নাম বলতে পারি, ইউনূস সাহেবকে তুমি আজীবন ক্ষমতায় রাখো। এদের বিরুদ্ধে কথা বললে পরে আমি কাফের, আমি কাফের। এমনকি আজকে এমন কথা বলা হলো, আমি বলেছি যে মাদ্রাসার ছাত্ররা, অবশ্যই আমি এখনো বলি মাদ্রাসার ছাত্রদের বেশিরভাগ অংশ দরিদ্র ঘর থেকে এসেছে। এটা তাদের জন্য কোনো লজ্জার ব্যাপার না। আল্লাহ তাদেরকে দরিদ্র করছে, তাদের মা বাবা অসহায় অবস্থায় তাদেরকে মাদ্রাসায় পাঠাইছে। আমার তাদের প্রতি সিম্পেথি আছে। আমি কত, আমাকে যে বকাবকি করে, আমি কত মাদ্রাসার ছাত্রকে প্রতিদিন খাওয়াই, এই মৌলভী সাহেবরা কিন্তু খোঁজ রাখেন।
আমি কত মাদ্রাসার ছেলের মাথায় হাত দিয়ে বলি আল্লাহ তোমাকে রহমত করুক, এরা কিন্তু খোঁজ রাখে না। এদের যখন মুক্তিযুদ্ধের পরে সব পালাইয়া গেছিল, কিশোরগঞ্জ থেকে সব মাদ্রাসার ছেলেরা পালিয়ে গেছিল। কিশোরগঞ্জে খুব একটা বড় মাদ্রাসা ছিল মৌলানা আতার আলী সাহেবের, সেই মাদ্রাসার নাম হইল জামিয়া ইমদাদিয়া। আমি মুক্তিযোদ্ধা কমান্ডার হিসাবে সমস্ত রুম গুলা রক্ষা করেছি এবং মাদ্রাসার ছাত্রদেরকে নিয়ে এখানে বসিয়েছি। আমি তো সেই কথা বলি না, আমি বলেছি মাদ্রাসার ছাত্ররা দরিদ্র, তাদেরকে হুজুররা নিয়ে আসে হাজারে হাজার, সপ্তাহে সপ্তাহে, মাসে মাসে। এই কারণে আমার নামে এমন ধরনের কুৎসা তারা করলেন। কি কুৎসা করলেন? ফজলুর রহমান নিহত হবে, তাকে হত্যা করা হবে। কথাটা খুব বুঝার চেষ্টা করেন। আমি ইচ্ছা করলে কিন্তু তাদের, আমি কিন্তু লয়ার বাংলাদেশে, আমার পিছনে হাজার হাজার লয়ার কিন্তু দাঁড়াবে। আমি যদি হাইকোর্টে সুপ্রিম কোর্টে গিয়া দাঁড়াই, তারা বললেন কি ফজলুর রহমানের নামে কোনো জানাজা পড়া যাবে না মৃত্যুর পরে, এটা সবাই শপথ করেন। এবং যারা বললেন তাদের মধ্যে দেখলাম কয়েকজন মুফতি আছে, অমুক আছে, তমুক আছে। তবে আমি এদেরকে চিনি, এরা সব জামাতে ইসলামের লোক, এরা সব জামাতে ইসলামের লোক, জামাত শিবিরের লোক। ছাত্র জীবনে শিবির করছে, এখন মৌলানা সাহেব হয়েছে। এরা আমাকে টলারেটই করতে পারে না, করে না বলে আমাকে কবর দেওয়া যাবে না, আমার নামে জানাজা পড়া যাবে না, এইসব কথা বলছে। আমি বাংলাদেশের সমস্ত মুসলমান যারা আছেন, হিন্দু মুসলমান 15 কোটি 18 কোটি মানুষের কাছে আমি বিচার দিচ্ছি, আমি কি এত মহাপাপী? এবং এই যে লোকজন, আমি নাম বলতে পারি, ওই আনসারি সাহেব, অমুক সাহেব, তমুক সাহেব, যারা আমার বিরুদ্ধে কথা বলতেছে, আমার শুধু অর্ধেক বয়স তা না, আমার বড় ছেলের অনেক ছোট তারা। আমার নামটা তুই, তুই ফজলুয়া, তুই ফজলা পাগলা, ফজু পাগলা, তুই, এর নাম কি ইসলাম? আপনারা সুন্দরভাবে উত্তর দেন, আমার সাথে বসেন। আমি কি কোনোদিন বলছি আলেমরা খারাপ? আলেমকে আপনি মৌলানা হতে পারেন, আল আজহার বিশ্ববিদ্যালয় থেকে পাস করতে পারেন, আপনি ওই যে সাহারানপুরে যে ইউনিভার্সিটি, কৌমি ইউনিভার্সিটি আছে, সেখান থেকে পাস করে আপনি দাওরা পাস করেন, আপনি মৌলানা মৌলবী, আমি সেটা বলবো, সালাম দিব। কিন্তু আলেম হইতে হলে আরো কিছু লাগে। সে আলেম অর্থ হলো জ্ঞানী, জ্ঞান হইতে হইলে তাসাউফ লাগবে। আমি আবারও বলছি, মৌলানা সাহেব যদি কেউ থাকেন পরে আমার আরো গলা। দর্শকরা মন্তব্য করছেন ফজলুর রহমান হচ্ছেন বর্তমান বাংলার বাঘ। আব্দুল হাকিম বলছেন ফজলুর রহমান তিনি খুব স্পষ্টবাদী, ভালো মনের মানুষ। আরেকজন বলছেন যে ফজলু ভাইকে হাজারো সালাম। আপনি দেখেন বাংলাদেশের মানুষ এই মুহূর্তে আপনাকে তাদের কান্ডারি মনে করছে, কারণ আপনি তাদের কথা বলে শেষ করব। আমি তাদের সম্পর্কে, আলেম যদি কেউ নিজেকে দাবি করে, উনি এলমে তাসাউফ লাগবে, এলমে লুদুনি কি উনাকে জানতে হবে, উনাকে কলব জারি হতে হবে। আমি আবারও বলছি কথাটা। আর শুধু শরীয়ত না, শরীয়ত, তরিকত, হাকিকত, মারেফত, সমস্ত ব্যাপারে উনাকে জ্ঞান অর্জন করতে হবে এবং জ্ঞানী হতে হবে। যারা মারেফতকে বিশ্বাস করে না, যারা মাজার পুড়ে দেয়, যারা আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি, যারা হযরত খাজা বাবা মঈনুদ্দিন চিশতি, হযরত শাহজালাল শাহ পরান, বাইজিদ বুস্তামি সহ যারা ওলিয়া উলিয়া গাউস কুতুব দরবেশের মাজার পুড়িয়ে দেওয়ার জন্য চ্যালেঞ্জ করে, আমি তাদের পক্ষে কথা বললেই তারা বলে তো ফজলুর রহমান হলো কাফের। আমি একটা কথা বলি, আমি দেখেন এখানে তো মন্তব্য করছে মানুষ যে 500 টাকা দিলে হুজুরদের কথা বদলায়, এটাই সত্য, তাই না? আপনি সাহসী বীর মুক্তিযোদ্ধা, সবাই জানে আপনি কাপুরুষ নন, আপনি বীর না। আমি কথাটা 500 টাকা তো দূরের কথা, যে লোকটা 1 বছর আগে কইছে ইউনূস হইল দুজকে যাবে, সে হইল সুৎখোর, সেই লোকটা বলতেছে ইউনূস হইল আমার নবীর মতো জন্মগ্রহণ করছে, তাকে আমি কি বলবো? কি বলা উচিত? দেখেন আনিসুজ্জামান রাজা তিনি বলেছেন, ওই ইব্রাহিম সাহেব কি বলছে, কাজী ইব্রাহিম সাহেব, মৌলানা ইব্রাহিম সাহেব তাহেরি সাহেব বলছে ও কাফের। ওই যে আমাদের ডক্টর এনায়েতুল্লাহ সাহেব, উনি বলছে ও কাফের। এমনকি এনায়েতুল্লাহ সাহেব ওই যে আজহারি হুজুর, তাকেও বলছে কাফের।
এখানে তাদের নিজেদের মধ্যে কেউ একজন আরেকজনকে কাফের বলতেছে, একজন আরেকজনকে অমুসলিম বলতেছে, একজন আরেকজনকে বলতে ও জীবনে কোনোদিন বেহেশতে যাব না, ও দায়ুস। এখন আমাদের মতো উম্মি লোকজনকে নিয়ে তারা পড়লো কেন? আমরা যখন দেখি আপনারা রকম চেঞ্জ করেন, বিভিন্ন রকম কথা বলেন, আমরা মাঝে মধ্যে বলি যে আপনাদের কাছ থেকে তো আমরা আরো বেশি সত্য এবং সুন্দর কথা শুনতে চাই। সেই কথাগুলো বললে তো আমরা আপনাদেরকে সালাম জানাই। সেই কথাগুলো না বলে আমি কথাটা শেষ করে লাই। আমি কইছি যে ওই যে 7 জন ভদ্র মহিলা যারা নারী নীতিটা লেখছে, তাদের ভুল হইতে পারে, কিন্তু তারা তো এই দেশের সম্মানিত মহিলা, কেউ ডক্টরেট, কেউ প্রফেসর, কেউ এই সরকারের মন্ত্রী, আগের সরকারের মন্ত্রী, কত জ্ঞানী গুণী মহিলা তারা। এখন বড় একজন মৌলানা এই রেসকোর্সে দাঁড়াইয়া বলে দিলেন যারা এই নারী নীতি যারা আমাদের সামনে দেশের সামনে উপস্থাপন করছে এরা হইল বেশ্যা। এখন এই কথাটা সমর্থন করলে তো আমি বেহেশতে যাবো তাদের কথা অনুযায়ী। আর আমি যদি বলি মা বোনকে যারা বেশ্যা বলে, তারা যারা বেশ্যা বলে তাদেরকে পেটে ধরেন না মায়েরা বোনেরা, এই কারণে আমি পাপী। আজকে তো আমি দেখি সুফিয়া কামাল থাকলেও, বেগম সুফিয়া কামাল থাকলেও এরা একই বকা দিত। ও না, আপনি তো জানেন বেগম রোকেয়াকে পর্যন্ত এই সমস্ত উপাধি দেওয়া হয়েছিল এই 80 বছর আগে। আমি জানি ওই কথাটা, আমি কথাটা বলছি বলে জানি 1936 সনে যে রুকিয়ারে কত বকাবকি করছে, এখন তাকে তো তারা ঘোষণা করা হয়েছিল, তারে হত্যা করার। আমি এটা আচ্ছা, এখন তারা বলতেছে সব কোরআনের বিরুদ্ধে আইন হইতেছে। মুক্তিযুদ্ধের পরে যে 72-এর সংবিধান, এটা কি টোটালটা কোরআনের উপরে নির্ভর করে হয়েছে কিনা? তারা যদি তাদের কোরআনী আইন করতে চায়, শরীয়তি আইন করতে চায়, ইলেকশন করে মানুষের সমর্থন নিয়ে আসুক। তা না হলে তো বাংলাদেশ, আমার কথাটা শুনেন, এরা ভুল বুঝবে, এরা আমাকে বদদোয়া করবে এবং আমাকে মাইরা বলবে যে ফজলুর রহমানের মাইরা। বাংলাদেশ তো চলবে বাংলাদেশের সংবিধান অনুযায়ী। কোরআন তো বাংলাদেশের এখন সংবিধান না, তারা যদি পারে কোরআনকে সংবিধান করে নিক, বাংলাদেশ তো চলবে বাংলাদেশের সংবিধান অনুযায়ী। সেখানে তো পরিষ্কার লেখা আছে এখানে নারী পুরুষে কোনো ভেদাভেদ থাকবে না, পরিষ্কার লেখা আছে এখানে। এখন একজন যদি বলে নারী পুরুষ সমান, আর আপনারা যদি এই কথা কইলে পড়েই রেসকোর্স ময়দানে একটা নারীর প্রতিকৃতিকে টাঙ্গাইয়া পাও থেকে মাথা পর্যন্ত আপনারা দৌড়া দিয়ে পিটান, যেটা সারা পৃথিবী দেখে মনে করে আমরা হইলাম অসভ্য, এই কথা বললে আপনারা আমাকে বকবেন? কথাটা খুব ক্লিয়ার। কালকে একজন মৌলানা আমার সাথে তর্ক করছে, তুই তুই কই আমারে কইছে ফোনে, এই তুই কে রে, তুই বুঝস? আমি কি বুঝতাম হুজুর, কোন তো দেখি, তুই কি বুঝস যে ক্লাস 5 এর পড়লে পরে মেয়ের বয়স 11 বছর হয়? আমি কই বুঝি। 11 বছর পরে 12 বছর হলে যুবতী হয়, যুবতী কোনোদিন ঘর থেকে বের হতে পারবে না। কথাটা খুব বুঝার চেষ্টা করে আমারে তুই করে কইতেছে আমি তার বাপের চেয়েও বড়। আমি বলছি না, এটা ঠিক না, এটা ঠিক না। এই পৃথিবীতে সুলতানা রাজিয়া থেকে ধরিয়া এখন থেকে 1000 বছর পূর্ব থেকে ধরিয়া আমাদের মেয়েরা যুদ্ধের ফিল্ডে গেছে। আমাদের মেয়েরা এই দেশে লেখাপড়া, এই দেশের সমস্ত মেয়েরা জ্ঞানে গুণে শিক্ষায় দীক্ষায় ত্যাগে তিতিক্ষায় ভাইদের পাশে দাঁড়াইছে, মুক্তিযুদ্ধে দাঁড়াইছে, 52 সনে দাঁড়াইছে, পাকিস্তান আন্দোলনে দাঁড়াইছে, 1905 সনের আন্দোলনে, বঙ্গভঙ্গ আন্দোলনে দাঁড়াইছে আমাদের মায়েরা বোনেরা। এখন তাদেরকে বলতে হবে ক্লাস 5 এর পরে আর যদি ঘর থেকে বাইরে হও তাইলে তুমি বেশ্যা। আমার কথাগুলো খুব, এরা কি করতে চায় না আমার মেয়ে বের হবে, আমার মেয়ে এখন আমেরিকায় থাকে, আমার মেয়ের দুজকে যায় সেটা আল্লাহর কাছে জবাব দিবে আমার মেয়ে। বা আমি যদি আমার মেয়েকে এলাও করে আমার যদি মহাপাপ হয়, এটা আমি আল্লাহর কাছে জবাব দিব, এটা তো মৌলানা সাহেব জবাব দিবে না। মৌলানা সাহেবরা আমাদেরকে করে মাইরে ফেলতে চান কাফের বইলা, এবং জানাজা পড়তে চান না। শুধু একটা কথা আমি আপনাকে বলে দিই, প্লিজ দয়া করে শুনেন, একটা কথা বলে দিই। তারা যখন বলছে ফজলুর রহমানের জানাজা কেউ পড়বো না, অন্তত 50 জন আহলে সুন্নাতুল জামাতের পীর মাশায়েখ আমাকে ফোন করে বলছে এরা যা বলছে সব মিথ্যা কথা, আমরা গিয়ে দাঁড়াবো, আপনার শুধু জানাজা আমরা পড়বো না, আমরা আহলে সুন্নাতুল জামাতের হাজার হাজার আমরা মুসলিম আপনার জানাজায় থাকবো।
কাজে আমি আহলে সুন্নাতুল জামাত করি বইলা, আমার দাদা ফুরফুরা শরীফের মুরিদা ছিল বইলা, আমার বাবা সোনাখান্দার মুরিদা ছিল বইলা, আমি এটা বিশ্বাস করি বইলা আপনারা সবাই মিললে যারা ওহাবিজম করেন, জামাতে ইসলাম ওহাবিজম যারা করেন, তারা আমাকে কাফের বলে ফতোয়া দিবেন, আর এটা আমাকে মাইনে ঘরে বসে থাকতে হবে। সবাই খালি আমাকে বলে ফজলুর রহমান 10 জন সিকিউরিটি রাখেন, আর আমি বলি আমার সিকিউরিটি হইল আমার আল্লাহ, আমি বলি আমার সিকিউরিটি হইল আমার আল্লাহ। আমি আজকে এই কথাটা এখানেই শেষ করতে চাই যে যারা নিজেরা পরস্পরকে কাফের বলে, আমি দেখা আজকে সারা দিন আপনাকে দেখাইতে পারবো পরস্পরকে মৌলানা সাহেব নিজেদেরকে কাফের বলে একজন আরেকজনকে। এবং সেই মৌলানা সাহেব কারা? যারা লাখ লাখ মানুষের ওয়াজ করে, ডক্টর এনায়েতুল্লাহ সাহেব, তাহেরি সাহেব, আজহারি সাহেব, যত ওই যে আমির হামজা সাহেব, এরা সবাই, এমনকি চরমুনের পিসাবরে বলছে ও হইল আদিমুখ জগতের ইয়াজিদ। এখন আপনারা নিজের আগে ফয়সালা করেন, পরে আমাদেরকে খুন করেন বা আমাদেরকে আপনারা দুজকে পাঠাইয়া দেন, আগে আপনারা নিজেরা ফয়সালা করেন। এখন আমি বাংলাদেশের ফিদ দুনিয়া বলি, ফিদ দুনিয়া। বাংলাদেশ সৃষ্টি হয়েছে এই দেশের মানুষের গণতন্ত্রের জন্য, পেটের ভাত পরনের কাপড়ের জন্য, শিক্ষা দীক্ষার জন্য, সুন্দরভাবে শান্তিপূর্ণভাবে বসবাস করার জন্য, মানবতার জন্য, ধর্মনিরপেক্ষতার জন্য। কিন্তু ইউনূস সাহেব সবটা শেষ করে দিচ্ছে। প্রতিদিন কি আমার রাত্রে ঘুমাইতে হবে? রাত্রে হয়তোবা মার্শাল ল হইতে পারে, রাত্রে হয়তোবা জরুরি অবস্থা জারি হইতে পারে, রাস্তাটা হাইতে গেলে মিলিটারি আমাকে ফিরাইলো, পুলিশ আমাকে গুলি করতে পারে, পুলিশ মিলিটারি আমাকে শেল্টার দিলেও মব যারা করে তারা আমাকে পিটায় মেরে ফেলতে পারে। এই যে একটা দেশ ইউনূস সাহেব সৃষ্টি করছে, এই দেশটা সৃষ্টি করার জন্যই কি আমরা 5ই আগস্ট ঘটাইছিলাম? আমরা কি 5ই আগস্ট এই কারণে ঘটাইছিলাম? আমার দলের নেতা জনাব মির্জা আব্বাস বলেছে গত 7 মাসে 90,000 কোটি টাকা বাংলাদেশ থেকে মানি লন্ডারিং হয়ে চলে গেছে। এই হিসাবটা উনি দেবেন, কিন্তু আমি এটা দেখছি, এটা কেউ প্রতিবাদ করে নাই। আমরা কি এই কারণে 5ই আগস্ট ঘটাইছিলাম যে আমার দেশের একজন বাচ্চা ছেলে, তার নাম বুধ সজীব ভুইয়া, তার প্রাইভেট সেক্রেটারির 6 মাসে 311 কোটি টাকা হবে, আর তাদের হাজার হাজার কোটি টাকা হবে। সেই কারণে কি পরিবর্তনটা আসছিল? সেই কারণে কি পরিবর্তনটা আসছিল যে তারা প্রতিদিন আওয়ামী লীগকে তারাইছি, বিএনপি কে তারামু, বিএনপি আওয়ামী লীগের টাকা খায়া রাজনীতি করে, ইন্ডিয়ার দালাল। তারা তো আপনাকে ইন্ডিয়ার দালাল বলে, আওয়ামী লীগের দালাল বলে। দালাল আমি দেখেন, আমি বলছি 10,000 বছর যাবত আমরা ভারতীয় ছিলাম। ওরা করছে কি, এই যে আমি মোল্লা কেন ডাকি, এরা এত মিথ্যাবাদী অনেকেই, সব না, এরা 10,000 বছর যাবত কথাটাকে আগে ওমিট করছে, করে লেখছে আমরা ভারতীয়, আবার ছিলাম কথাটা পিছন থেকে কাটিয়ে দিছে, বলতেছে ফজলুর রহমান বলছে আমরা ভারতীয়। এরা এত মিথ্যাবাদী। এবং আমার যে বলতেছে আমি ইসলামের বিরুদ্ধে বলি, আমার সমস্ত বক্তৃতাটা আমি চ্যালেঞ্জ করছি, আল্লাহ যদি থাকে আল্লাহর দোহাই লাগে, তা না হলে আপনারা দুজকে যাবেন, আমার সমস্ত বক্তৃতাটা মানুষকে শোনায়া কোনটা আমার ভুল হয়েছে আমাকে বলেন। আমি যদি ইসলামের বিরুদ্ধে কোনো কথা বলে থাকি, আমি হাত জোর করে মানুষের কাছে মাপ তো চাবই, আল্লাহর কাছে আমি ফানা চাবো। কিন্তু আপনারা তো একটা কথা শোনাই বলেন, তো ফজলুর রহমান বলছে 500 টাকা 1000 টাকা হইলে মৌলানা সাহেবদের কি ওয়াজের বদলে কথা বদলে দেয়, কথা বদলে দেয়। 1 বছর আগে কইছি ইউনূস সুৎকুর, ইউনূস দুজকে যাইব, আর এখন বলেন ইউনূস হলো আল্লাহর নবীর সমান সমান। আমি যদি ওরে অমানুষ বলি, সেই কারণে আপনি আমাকে বকবেন? আমি যদি বলি নারীকে যারা বেশ্যা বলে, নারীরা তাদেরকে পেটে ধরা উচিত না, এই কারণে আমাকে বকবেন? কেন বেশ্যা বলেন? আপনাদের অন্য কোনো ভাষা নাই? আপনাদের মা বোন আছে না? আমি কইটা। আর নারী কি করবে তো নারী জানে, নারী তো 50% এই সারা পৃথিবীতে, বাংলাদেশও 50%, 9 কোটি। আমি বলছি হ্যাঁ, একদিন বাড়িয়ে বলে 9 কোটি, তখন দেখা যায় বলে। এমনকি মৌলানা মৌলভী সাহেব যারা সালাম দিয়ে বলি আলেম সাহেব আপনার ঘরের মেয়েও কিন্তু একদিন বাড়িব, যে না আমি আমার অধিকার চাই। আপনি এখন বুঝতে, আপনি বলবেন কোরআন কিতাবের কথা, আপনি বলবেন, আমি আপনার কোরআন কিতাব মাইনেও আপনাকে বলবো পৃথিবীতে 5টা জিনিস আছে ইসলামের, 1 কলিমা, 2 নামাজ, 3 রোজা, 4 যাকাত, 5 হজ। এই 5টা জিনিস মাইনা কেউ যাবে
ইস্তেমা করার লাগি তবলিগ জামাত, কেউ যাবে হুজুরের কাছে, কেউ করবে আহলে হাদিস, কেউ করবে এটা ওইটা, করুক গিয়া, আপনার কি, সে আল্লাহর কাছে জবাব দিয়ে করবে। যা হোক, আমি আজকের কথাটা অত্যন্ত ক্ষুব্ধ এবং এর সঙ্গত কারণও আছে। তাদের উগ্রতা তো আমরা জানি, এবং এই উগ্ররা দেশটাকে একদম আষ্টে পিষ্টে বেঁধে ধরছে। সেখানে আপনারা কি ভূমিকা রাখবেন কিনা? আমি আপা সুলতানা আপা, এটা কিন্তু উগ্রতা না। আমাকে তারা যা বলতেছে এটা আমাকে তারা আমি তাদেরকে বলে দিতে চাই, জামাতের এবং শিবিরের যেসব মৌলানা মৌলবীরা আমাকে কথা বলতেছেন, আমি কিন্তু আপনাদের সবার চেয়ে বয়সে বড়। আমার বয়স কিন্তু ৭৮ বছর। আমি কিন্তু বাংলাদেশের একজন মুক্তিযোদ্ধা। আমি কিন্তু বাংলাদেশে ১ লক্ষের উপরে লয়ার আছে। আমি কিন্তু ১০০ সিনিয়র লয়ারের একজন, সিনিয়র অ্যাডভোকেটের। আমি কিন্তু আপনাকে বলি, আমি কিন্তু মেম্বার অফ পার্লামেন্ট ছিলাম। আমি কিন্তু এই জন্মে যত আন্দোলন সংগ্রাম হয়েছে গত ৬১ বছর, সুদিনে দুর্দিনে, দিনে রাতে, সামরিক বেসামরিক শাসনের বিরুদ্ধে, গণতন্ত্রের, কই গেলেন, বাংলাদেশে কেউ এটা সংগ্রাম করে না। আমাকে যারা নামটা বিকৃত করে ডাকে তাদের মনে রাখা উচিত। আমি তাদেরকে চ্যালেঞ্জ করছি। এখন আমি চ্যালেঞ্জ করলাম, যারা আমাকে বকেন যে ফজলুর রহমানের কিছু নাই, আমার এলাকাতে আল্লাহ যদি আমাকে বাঁচায় রাখে, আমার দল যদি নমিনেশন দেয়, আমি ইলেকশনে যাব, আপনারা সব মিলে গিয়ে দেখি তো আমারে ফেল করায়েন। আপনারা দেখি আপনারা কারা বাংলাদেশে, এবং আমিও দেখব এই দেশে জামাতের যারা আমাকে বকাবকি করতে, প্রত্যেকটা সিটে আমি যাব। আমি প্রত্যেকটা সিটে যাব এবং গিয়ে বক্তব্য রাখবো যে এই দেশ কি মুক্তিযুদ্ধের দেশ হবে নাকি রাজাকার আলবদরের দেশ হবে। একটা ভোট দেন, কারণ দেশটা এসে দাঁড়ায় গেছে। এখন মুক্তিযুদ্ধ থাকবে কি থাকবে না, আপনি মুক্তিযুদ্ধের পক্ষে না বিপক্ষে? জামাত যেখানে দাঁড়াবে, যেভাবে আমাকে বকাবকি করতেছে, আমি গিয়ে মানুষকে জিজ্ঞাসা করবো মুক্তিযুদ্ধ চান, তাহলে ভোট দেন দানের শীষ। মুক্তিযুদ্ধ চান না, অন্য যেখানে ইচ্ছা ভোট দেন। এই জায়গাতে যাবে দেশ। বকাবকি প্রত্যেক দিন করেন, মানুষের একটা ধৈর্যের সীমা আছে। আপনারা কারা, কি কাজ করে আপনারা ভাত খান? আমারে জিজ্ঞাসা করেন আমি কি করে। না, আমি চান্নাতুল্লাহ খাই না। আমি মুক্তিযোদ্ধা। আমার ঘরে যখন ১০০ চাল ছিল না, আমার নদীর ঘাটে ১০,০০০ মন চাউল ছিল, আমি বাজার থেকে বাকি চাউল কিনা খাইছি। আমার নাম ফজলুর রহমান। যদি বিশ্বাস না করেন, করে ইনভেস্টিগেশন করে দেখেন, কারণ সরকার তো আপনাদের দেখেন হুই ফজলুর রহমান ইন বাংলাদেশ। ও, আমি কোন দলের সভাপতি না, সেক্রেটারি না, এই কারণে মনে করেন ফজলুর রহমান কেউ না। না, ফজলুর রহমান বাংলাদেশের কেউ। আমি বাংলাদেশের মুক্তিযোদ্ধা। যারা জীবিত আছে, মুক্তিযুদ্ধের টোটাল কণ্ঠটা, মুক্তিযোদ্ধাদের টোটাল কণ্ঠটা আমার মুখ দিয়ে বেরোচ্ছে বাংলাদেশে। আমি মুক্তিযুদ্ধের বাংলাদেশে বর্তমান প্রতীক। মেরে ফেলেন আমাকে, আমাকে মারলে মুক্তিযুদ্ধকে হত্যা করতে হবে। আমি মুক্তিযুদ্ধ ছাড়বো না। কাজে যারা আমাকে বকাবকি করেন, হাত জোর করে বলি ওইসব জায়গায় যায়েন না। পারলে আমার সাথে আইসা সুতর্ক করেন, যুক্তি দিয়ে তর্ক করেন আমার সঙ্গে। ওই দু এক কথা বাজে আমাকে বকাবকি করেন না। ফজলুর রহমান বলতে আলেমরা টেহা খায় ওয়াজ করে। হ্যাঁ, আমি এটা বলি না, আমি বলছি মোল্লা মুন্সিরা, বাট আলেম আলেম হইতে হবে। আমি আজকে বলে দিলাম, যিনি নিজেকে আলেম দাবি করেন, এলমে তাসাউফ সম্পর্কে তার নলেজ থাকতে হবে, এলমে লুদুনি এবং কাল্ব জারি থাকতে হবে, তিনি হবেন শ্রেষ্ঠ আলেম। আমি এই কথাটার উত্তরটাই চাই। আরেকটা কথার আমি উত্তর বারবার খুঁজতেছি। এখন যদি আমার দিনের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখন যদি ধর্ম প্রচার করতেন, সেই ধর্ম প্রচারের বিপক্ষে যদি বাধা হইয়া বদরের এবং উহুদের যুদ্ধ হইতো, উনি কি লাঠি নিয়ে যুদ্ধ করতে যাইতেন কিনা, নাকি অন্য কোনো অস্ত্র নিয়ে যাইতেন? উনি কি লাঠি নিয়ে যাইতেন কিনা? যদি বাস্তবতা বলে যে না, আজকের যুদ্ধে উনি লাঠি নিয়ে যাইতেন না, তাইলে উনি আজকে থাকলেও আজকের বাস্তবতাকে এই পৃথিবীর সবার চেয়ে বেশি স্বীকার করতেন, কারণ উনি ছিলেন পৃথিবীর, হি ইজ দ্য গ্রেট among the all greatest personality in the world. এটা আমি বলি না, এটা খ্রিস্টান হিকি সাহেব বলছে। মুহাম্মদ ইজ দ্য গ্রেট among all the greatest personality of the world. উনি যদি আজকে থাকতেন, পৃথিবীর সবচেয়ে আগে উনি আধুনিকতাকে গ্রহণ করতেন।
আপনারা তো চান্দে গেছে সেটাই স্বীকার করেন নাই। 1969 সনে মানুষকে মারছেন, কাফের কইছেন। মাইক বাজে বিয়া করলে কইছেন জামাই বউয়ের বাচ্চা হইলে পরে এটা অবৈধ বাচ্চা হইব, যারও জৈব। এখন তো সারা রাত মাইক বাজায় ওয়াজ করেন আপনারা, বড় বড় মৌলানা সাহেবরা। আপনারা ওই ঢাকা শহরে যখন রাজুকে টেলিভিশন সেন্টার, রাজুক ছিল না তখন, ছিল এটা ডিআইটি, ডিআইটিতে যখন টেলিভিশন সেন্টার উদ্বোধন করে তখন এইখানে বাইতুল মুকাররম তখন ওইভাবে হয় নাই। সারা মসজিদ থেকে বাইরিয়া মোল্লারা কইছে কাফেররা যারা শয়তান রে টেলিভিশনের ভিতরে আনতেছে সেই আইয়ুব খানের জাহান্নামে যাইব, সেই মুনায়েম কা জাহান্নামে যাইব। এটা মুসলিম লীগ করছিল 64 সনে। আপনারা তো টেলিভিশনেই মানেন নাই। আর এখন এই যে মোবাইল কার কাছে নাই, আমি হুজুররা জিজ্ঞাসা করি, এই যে হুজুররা এই মোবাইলটা কেউ আবিষ্কার করছেন আপনারা? কোন মুসলমান এই মোবাইলটা আবিষ্কার করছে? এটার মাঝে কি কোনো সুন্নত ফরজ আছে? এইটা তো ব্যবহার করেন। কেন করেন? কারণ এটা বিজ্ঞানের অগ্রগতি হয়েছে। আর আমি বিজ্ঞানের অগ্রগতিকে স্বীকার করি বইলা প্রত্যেক দিন বলেন ফজলুর রহমান মরুক, ফজলুর রহমান মরলে পরে আমরা জানাজা পড়বো না। আরে আপনি জানাজা পড়বেন নাকি? আমার জানাজা তো ব্যবস্থা করবে আল্লাহ, আমার জানাজার ব্যবস্থা করবে আল্লাহ। আপনি কি জানাজা পড়বেন আমার? আর পড়বেন নাকি? এই যে মোবাইলটা কেন ব্যবহার করেন মৌলানা সাহেবরা? তাইলে বিজ্ঞানকে স্বীকার করেন। বিজ্ঞানকে স্বীকার করলে আধুনিকতাকে স্বীকার করতে হবে। তা না হলে এটা মনে হবে যে আপনি একটা মুনাফিকি। আপনি সব বিজ্ঞানের সুবিধা নেবেন আবার বিজ্ঞানকে স্বীকার করবেন না, এটা হলো মুনাফিকি। এবার আগে বাড়াবো। হ্যাঁ, থ্যাংক ইউ। জি, চমৎকার বলছিলেন। আপনি দেখছিলেন যে মানুষ আপনাকে কতটা ভালোবাসে। মানুষ এখানে বলছে যে আপনি হচ্ছেন বর্তমানে বাংলাদেশের কণ্ঠস্বর। আপনি কোটি কোটি মানুষের কথা বলছেন, অন্তরের কথা বলছেন। সবাই আপনার প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছে, ভালোবাসা জানাচ্ছে। আপনার আল্লাহকে নেক হায়াত দান করুন, এমনও মন্তব্য সবাই এখানে করছে। আমি কিছু কিছু মন্তব্য এখানে দেখিয়েছি। এখন আমি যেই বিষয়গুলি একটু জানতে চাই সেই কথাগুলো বলেন। সেটি হচ্ছে যে নির্বাচন নিয়ে যে সন্দেহ একটা 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 পরিবেশ সৃষ্টি হয়েছে যে নির্বাচন তারা দেবে না। আজকেও এই যে এনসিপি নেতারা তারা প্রেস কনফারেন্স করেছে, সেখানে তারা স্থানীয় সরকার নির্বাচন আগে চায় এবং সেটার জন্য তাদেরও কর্মসূচি দিয়েছে তারা একটি। তো নির্বাচন নিয়ে এই সংকট, তো সেই ক্ষেত্রে বিএনপির অবস্থানটা কি? বিএনপি দেখেন একটা দায়িত্বশীল পার্টি, সে তার দায়িত্ব রক্ষা করে আগাইতেছে। একটা সরকারকে সমর্থন দিছিল 5ই আগস্টে। এর আগে 15-16 বছর যাবৎ বিএনপির হাজার হাজার কর্মী মারা গেছে, লাখ লাখ কর্মীর নামে মামলা হয়েছে, হাজার হাজার কর্মী একসাথে জেল খাটছে। এই আন্দোলন সংগ্রাম করে 5ই আগস্ট আনতে পরে ইউনূস সাহেবকে সমর্থন করছে। অনেকবার সমর্থন করে পট করে সেই সমর্থন বিএনপির মতো দল এটা যদি উইথড্র করে ফেলে এত তাড়াতাড়ি কোনো সিদ্ধান্ত নিতে পারে না। কিন্তু আস্তে আস্তে দেখা যাচ্ছে এখন আমাদের স্থায়ী কমিটির সদস্যরা বলতেছে যে যমুনার দিকে লং মার্চ হবে। আমাদের যিনি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তিনি বলছেন যে করিডোর দেওয়া বা সেন্ট মার্টিন দেওয়া এগুলা আপনাদের কোনো কাম না, আপনারা দয়া করে নির্বাচন দিয়ে চলে যান। উনি খুব ঠান্ডা মাথায় কথা বলে এবং নরম ভাবে বলে, কিন্তু কথাগুলোর মধ্যে শক্তি আছে অনেক বেশি। এবং আপনি একটু অপেক্ষা করেন, বিএনপি মাঠে যেদিন নামবে সেদিন এদের কোনো অস্তিত্ব থাকবে না। তবে তারা হইল আন্তর্জাতিক শক্তির ক্রীড়নক এজেন্ট। আমার মনে হয়েছে ইউনূস সাহেব আন্তর্জাতিক শক্তির দাবা খেলার মধ্যে ঢুকে গেছে। সেই দাবা খেলায় ঢুকে আমার দেশটাকে এটা কি ফিলিপাইন করবে নাকি দিয়াগো গার্সিয়া বানাবে? আমার দেশটাকে অন্যের কাছে বন্ধক দিয়া এই দেশে একটা দীর্ঘদিনের জন্য এই দেশটাকে ওই একটা কঠিন নিষ্ঠুর শাসনের মধ্যে রাখা পৃথিবীর শ্রেষ্ঠ শক্তির যে শক্তি এই পৃথিবীতে সমস্ত কিছু গ্রাস করতে চায় তাদের সমস্ত কর্মকাণ্ডকে বৈধতা দেওয়ার জন্য এইখানে করিডোর দিবে কিনা, যে করিডোর দিলে পরে আমার পার্বত্য চট্টগ্রামের রাঙ্গামাটি, খাগড়াছড়ি, বান্দরবন চলে যাবে। শুভপুর ব্রিজ থেকে ধরে দক্ষিণ দিকে আমার যে চট্টগ্রাম
যে চট্টলা আমার বাইজিদ বুস্তামি চট্টলা আমানত সাহ চট্টলা, যে চট্টলা হইল বাংলাদেশের জীবনের সবচেয়ে বড় নিঃশ্বাস প্রশ্বাস, সেই চট্টলা চলে যাবে। প্রতিদিন সেখানে যুদ্ধ হবে, মানুষ ঘুমাতে পারবে না, সেখানে বিকলাঙ্গ সন্তানের জন্ম হবে। ইউনূস সাহেব সেই ষড়যন্ত্রের দিকে যাচ্ছে কিনা এটা মনে হয় যাচ্ছি, কারণ এখন যখন আলোচনা শুরুই হয়ে গেছে আর্মির মধ্যেও যে করিডোর আমরা দিতে পারি তাহলে রোহিঙ্গাদেরকে ফেরত নিতে হবে, তাইলে বোঝা গেল করিডোরের আলোচনা একদম শেষ পর্যায়ে আছে। করিডোর দেওয়ার আলোচনা ইউনূস সাহেব শেষ পর্যায়ে। ইউনূস সাহেব আপনি কাজটা কিন্তু ভালো করবেন না যদি করিডোরটা দেন, এটা আপনার কাজ না। আমাদের নেতা তারেক রহমান সাহেব যেমন বলেছেন করিডোর দেওয়া কোনো অনির্বাচিত সরকারের কাজ না। আমি একজন মুক্তিযোদ্ধা হিসাবে আপনাকে বলতে চাই, আমার জীবনের ষষ্ঠ লগ্নে এসে আপনারও বয়স হিসাবে হয়েছে, আপনি মীর জাফরের খাতায় আপনি নাম লিখায়েন না। যে মীর জাফর একদিন মনে করেছিল সিরাজউদ্দৌলাকে হত্যা করে রাষ্ট্র ক্ষমতায় বসলে আমার নামে জিন্দাবাদ হবে, মুর্শিদাবাদ হবে আমার। হ্যাঁ, মুর্শিদাবাদ তার 10 বছরের জন্য হয়েছিল এবং 100 বছর পর্যন্ত মানুষ বলতো মীর জাফর দেশপ্রেমিক, সিরাজউদ্দৌলা বিশ্বাসঘাতক। কিন্তু 100 বছর পরে 1857 সনে আইসে যখন ভারতবর্ষের প্রথম জনতা এবং সিপাহীর বিপ্লব হলো ব্রিটিশের বিরুদ্ধে, তখন কিন্তু সবাই বলতে শুরু করলো সিরাজউদ্দৌলা ছিল দেশপ্রেমিক, মীর জাফর হলো বিশ্বাসঘাতক। এখন কোটি কোটি ছেলের নাম সিরাজউদ্দৌলা হয় ভারতবর্ষে, কিন্তু 5 লক্ষ টাকা দিলেও কেউ একটা মীর জাফর নাম রাখে না। আমি ইউনূস সাহেব আমি আপনাকে বলতাম আপনি বাঙালির অন্যতম শ্রেষ্ঠ সন্তান, আপনি এই কাজটা দয়া করে করেন না, করিডোরটা আপনি দয়া করে দিয়েন না। দিলে পরে বাংলাদেশকে স্বাধীনতা কিন্তু বাস্তবিত হয়ে যাবে। যে স্বাধীনতার জন্য আমি 23 বছর বয়সে যুদ্ধে গিয়েছিলাম, শুধু যুদ্ধে জানি মারার জন্য গিয়েছিলাম, যে স্বাধীনতার জন্য মায়ের বোনের অশ্রুজলকে পিছনে রেখে যুদ্ধে গিয়েছিলাম, যে স্বাধীনতার জন্য 2500 কিলোমিটার দূরে দেরাদুনে গিয়ে ট্রেনিং দিয়েছিলাম। সকালবেলা পতাকা উঠাইতাম আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি, আমি ছিলাম কমান্ডার দেরাদুনে। সন্ধ্যার সময় নামাইতাম আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি। সেই যে আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি ট্রেনিং দিলাম, আসলাম, যুদ্ধে যুদ্ধে দেশ স্বাধীন করলাম। পাশের ছেলেটি পড়ে গেল গুলি খেয়ে, বলে গেল মামা মাকে দেখো, সেই মা পাগল হয়ে মরল। এই একটা দেশে ইউনূস সাহেব, মুক্তিযুদ্ধের একটা দেশ, বাঙালি কোনোদিন স্বাধীন ছিল না, রক্তে রক্তে আমরা এই দেশটা স্বাধীন করছি, যুদ্ধে যুদ্ধে এই দেশটা স্বাধীন করছি। ইউনূস সাহেব এই কাজটা করে করিডোরটা দিয়া আপনি বাংলাদেশে কাউকে 1971 সনের প্রতিশোধ নিতে দিয়েন না। ইউনূস সাহেব আপনাকে আমরা হাত জোর করে বলি, যদি দেন তাহলে এই দেশে দীর্ঘদিন এদেশে সিভিল ওয়ার হবে, দীর্ঘদিন এদেশে যুদ্ধ হবে। ওই দিন দেখলাম একটা পত্রিকাতে, বিদেশি একটা পত্রিকাতে লেখছে যে বিদেশি সৈন্য যদি সেখানে যায় তারা তো আর স্ত্রীকে সাথে করে নিয়ে যাবে না। আর বাংলাদেশ তো একটা মুসলিম দেশ, সেই দেশেও তাদের সুখভোগের জন্য এত নারী পাবে কোথায়? আমি কথাটা খুব মানে দুর্ভাগ্যজনক ভাবে কথাটা আমি বলছি। এই কাজটা ইউনূস সাহেব করেন না, দয়া করে আপনি করিডোরটা দিয়েন না। আপনি সেন্ট মার্টিন দ্বীপটাতে কারো স্টিমার লাগাইতে দিয়েন না, যে এখানে তারা স্টিমার, আমার দরকার নাই। আপনি বলছেন চট্টগ্রাম বন্দর দিয়ে দিবেন, কেন? আপনার যুক্তি কি? কত সুন্দর যুক্তি আপনার। আপনি আবার হাসি দিয়া বলেন, আপনি হাসি যখন দেন তখন মনে হয় অমিতাভ বচ্চনের মতো আপনার বয়স হয়ে গেছে 26-27 বছর। ইউনূস সাহেব কেন দিবেন? বলছেন যে যারা এই পৃথিবীতে আমার বন্দর ভালো চালাইতে পারবো তাদেরকে দিয়ে দিব, সুন্দরভাবে যারা চালাইতে পারবে। আমি কি মুক্তিযুদ্ধ করিয়া, আমার দেশ হইল আমার মা, আমার মাকে আমি পুরান শাড়ি পরাবো, আমার মাকে আমি সেরা শাড়ি পরাবো, প্রয়োজনে দিনে দিনে আমি তাকে সুন্দর শাড়ি পরাবো। এই কারণে সুখভোগের জন্য তো আমি বিদেশের কোন মহারাজার কাছে আমার মেয়েকে বন্ধক দিতে, আমার মাকে বন্ধক দিতে পারি না। যারা ভালো চালাইবে তাদের কাছে যদি আমার দেশ বন্দর দিয়ে দিতে হয়, তাহলে যারা আমার মাকে ভালো করে খাওয়াবে তাদের কাছে আমার মাকে না হয় দিয়ে দিলাম। এইটা আমি চাই না। ইউনূস সাহেব এই কাজগুলা করেন না। আমার দেশ সুখে দুঃখে, সুদিনে দুর্দিনে, খায়া না খায়া, এখনো 60 লক্ষ লোক
এই দেশে খোলা আকাশের নিচে ঘুমায়, বস্তিতে থাকে, স্টেশনে থাকে, রমনা পার্কের আশেপাশে হাজার হাজার লোক রাতের বেলায় ঘুমিয়ে থাকে ইট মাথায় দিয়ে। তারপরে আমি মনে করি এটাই আমার বাংলা। এই বাংলা একদিন আস্তে আস্তে ধীরে ধীরে লুটেরারা চলে যাবে, সুন্দর শাসন হবে, গণতন্ত্র হবে, এবং সেই গণতন্ত্রের মাধ্যমে মানুষ সোজা হয়ে দাঁড়াবে। দুইটা জিনিসের উপরে এখন চলছে বাংলাদেশ। একটা জিনিস হলো এই দেশের যে মেয়েরা বাড়িতে থাকার কথা ছিল সুন্দর শাড়ি পরে, গ্রামীণ শাড়ি পরে আম গাছ জাম গাছের নিচে জ্যৈষ্ঠ মাসে আম কাঁঠাল খাইতো, অথবা কলসি কাকে ঘাট থেকে নদী থেকে জল আনতো, সেই মেয়েরা আর গ্রামে থাকে না। তারা আইসা পড়ে গাজীপুরে, তারা চলে যায় চট্টগ্রামে, তারা চলে যায় সাভারে। ভোর 5টার সময় একটা টিফিন ক্যারিয়ার হাতে নিয়ে আসসালাতু খায়রুম মিনান নাউম বলার সঙ্গে সঙ্গে 10টা টাকা বাঁচানোর জন্য হাঁটতে থাকে, বাসে উঠে না। সারাদিন গার্মেন্টসে কাজ করতে করতে রাত্র 9টা পর্যন্ত রক্ত শূন্য হয়ে বাসায় ফিরে তাদের রোজগারের টাকায় বাংলাদেশ চলছে। আর বাংলাদেশ চলছে যে লক্ষ কোটি মানুষ এখন বাংলাদেশের ওই মধ্যযুগের গোলামের মতো, কৃতদাসের মতো মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে পরে থেকে থেকে এক রুমে 16 জন ঘুমায়, খায় না, ঘুমায় না, শুধু বাড়িতে টাকা পাঠায় মায়ের জন্য, বাবার জন্য, স্ত্রীর জন্য। সেই বিদেশি টাকায় চলে আমার দেশ। ইউনূস সাহেব, যদি সুন্দর শাসন হইতো, ওই 2টা টাকাও আসতো, ওরাও ভালোভাবে থাকতো। আর যদি গণতন্ত্র থাকতো এবং সুন্দর অর্থনৈতিক ব্যবস্থা আমরা করতে পারতাম, লুটেরাদের হাত থেকে যদি আমরা টাকা আদায় করতে পারতাম, এবং বাংলাদেশে যদি লুটেরারা যদি মানি লন্ডারিং করে এই দেশ থেকে 6 লক্ষ কোটি টাকা বিদেশে পাঠিয়ে দিতে না পারতো, তাইলে এই দেশ আরো সুন্দর হইতো। কাজে আমি মনে করি আস্তে আস্তে ভালো শাসক এবং শাসনের হাতে পড়লে দেশ সুন্দর হবে। এক ইলেকশনে দেশ ভালো হয়ে যাবে এটা আমি মনে করি না, 2 ইলেকশনে ভালো হয়ে যাবে তাও মনে করি না, কিন্তু 3টা ইলেকশনের যদি ফেয়ার হয়, সেই ইলেকশনের পর থেকে একটা দেশ আস্তে আস্তে গণতন্ত্রের সিঁড়িতে দাঁড়াবে, এবং সেই দেশটা আস্তে আস্তে ইউরোপের মতো হবে। আর কিছু না হোক, অন্তত গণতন্ত্রের ফাউন্ডেশনটা অন্তত ইন্ডিয়ার মতো হবে। যে ইন্ডিয়া আমার মধ্যেও গরিব ছিল, আজকে যে ইন্ডিয়া পৃথিবীর অন্যতম শক্তি, এটা কইলি কইব আমি নাকি ভারতের দালাল। ইন্ডিয়া তো গণতন্ত্রের একটা ফাউন্ডেশনের, আমাদের একটা গণতন্ত্রের ফাউন্ডেশনের উপরে দাঁড়ানো দরকার। সেই গণতন্ত্রের ফাউন্ডেশনের উপরে দাঁড়ানোর জন্যই ইউনূস সাহেব আপনাকে বলি, আমার দেশটা দয়া করে বন্ধক দিয়েন না, আমার দেশটাকে বাংলাদেশের মানুষের জন্য রক্ষা করেন। জি, আপনি একজন বীর মুক্তিযোদ্ধা, সেই জন্য সবাই আপনাকে অনেক ভালোবাসে, এবং এই সময় আপনি যেভাবে করে রুখে দাঁড়িয়েছেন। কিন্তু বিএনপির তরফ থেকে আমরা সেরকম শক্ত কোনো অবস্থান এখনো দেখছি না। এই বিষয়ে আপনার মন্তব্য কি? বিএনপির অবস্থানটা কি? আমরা জানি বিএনপি মুক্তিযুদ্ধের দল, প্রেসিডেন্ট জিয়াউর রহমান, এবং বিএনপির রাজনীতিটা মুক্তিযুদ্ধের উপর ভিত্তি করে প্রতিষ্ঠিত। সেইখানে মুক্তিযুদ্ধ নিয়ে বিএনপি এখনো খুব সুস্পষ্ট কোনো অবস্থান তারা জানায়নি। নির্বাচন নিয়ে বিএনপি একটা গণতান্ত্রিক দল, মানে নির্বাচন নিয়েও এখন পর্যন্ত খুব কঠোর অবস্থান তারা নেয়নি। বিএনপি মানে কখন পুরো বিষয়টি বুঝবে? আপনি যদি বিএনপির পার্সপেক্টিভটা একটু আমাদেরকে বলতেন। আমি আপনাকে খুব বলবো যে আপনি বিএনপি সম্পর্কে খুব আশা করেন, আবার হতাশাও ব্যক্ত করেন। খুব আশাবাদী, কিন্তু আপনার মনে হতাশা আছে। কিন্তু বিএনপিতে দেখেন মহাসচিব জনাব ফখরুল ইসলাম আলমগীর, মির্জা আব্বাস শাহ, জনাব আমির খসরু মাহমুদ চৌধুরী, ইদানিংকালে সালাউদ্দিন আহমদ, শামসুজ্জামান দুদু, জনাব রিজভী সাহেব, আরো আছে। ছাত্রদল দেখেন এখন শাহবাগে বৈশা অবস্থান ধর্মঘট করতেছে, ছাত্রদল টোটাল অবস্থান ধর্মঘট। আস্তে আস্তে সবাই নামতেছে। ওই যে বললাম বিএনপি একটা বড় দল, দায়িত্বশীল। এরা মনে করে একবার যখন ইউনূস সাহেবকে আমরা সাপোর্ট করছি, আচ্ছা তার মাধ্যমে ইলেকশনটা হইলে পরে একটা রেজাল্ট আসবে, সেই কারণে তারা জিনিসটা দেখতে চায়। আবার বেশি হইলে তারা মনে করে খুব বেশি আন্দোলন করলে আবার পুরাতন যারা ছিল তারা ফিরত আইসা আবার একই রকমের ঘটনা ঘটে কিনা, এই বিভিন্ন ধরনের প্লাস মাইনাস আছে। কিন্তু শেষ পর্যন্ত তো আমাদের এখনো কি বিএনপি আশাবাদী? সবাই বলছে যে ডক্টর ইউনূস নির্বাচন দেবেন না, তিনি একটা মূলা ঝুলিয়ে রেখেছেন, সময় ক্ষেপণ করছেন। যদিও তিনি বলছেন ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচন হবে, কিন্তু তারা নির্বাচন দেওয়ার কোনো লক্ষণ আমরা দেখছি না। এমনকি এনসিপিও নির্বাচনের ধারে কাছে যেতে চায় না, তারা বরং স্থানীয় সরকার নির্বাচনকে সামনে আনতে চায়, যাতে করে জাতীয় নির্বাচন
দেরি করে হয়। এমনকি এমনও হচ্ছে যে বলা হচ্ছে যে ডিসেম্বর থেকে জুন এর মধ্যে তারা একটা গণভোট দিতে পারে, কিন্তু জাতীয় নির্বাচন নয়। এমন অভিযোগ রয়েছে যদি একটা যুদ্ধ পরিস্থিতির সৃষ্টি হয়ে যায় সেক্ষেত্রে আর নির্বাচনই দিতে হবে না। এরকম নানান রকম অভিযোগ টালবাহানা শুনতে পাচ্ছি। তো বিএনপি একটি বড় রাজনৈতিক দল হিসেবে কথাটার উত্তরটা দিয়েছি আপু, আমি দিয়ে দিছি, আবারও দেই। ইনু সাহেবের আমলে কোনো ইলেকশন হবে বলে আমি বিশ্বাস করি না। তো বিএনপি কি জন্য অপেক্ষা করছে? বিএনপি তাহলে কি জন্য অপেক্ষা করছে? বিএনপি তাহলে কি জন্য অপেক্ষা করছে? করে হানাহানি তবু চলো টানি নিয়েছো যে মহাভার। কারণ বিএনপি তো সবচেয়ে বড় দল। আওয়ামী লীগ চলে যাওয়ার পরে বিএনপি তো সবসময় এক ধরনের ব্যবহার খুব দ্রুত করতে পারে না, তাকে ধৈর্য ধরে দেখতে হয়। তবে একটা কথা মনে রাখেন, বিএনপি কিন্তু আন্দোলন সংগ্রামের দল, এবং বিএনপি নেত্রী কিন্তু অসুস্থ হইলেও দেশে আছে। উনি কিন্তু আপসীর নেত্রী, উনি কিন্তু, এবং আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে সিদ্ধান্ত এক সময় দিবেনি, কিন্তু সিদ্ধান্ত দিতে যদি দেরি হয়, ওই একটা কথা আছে ওয়েট এন্ড সি, খুব সাধারণ কথা, একটা ওয়েট এন্ড সি। কিন্তু অনেকে বলে ইউ মে ওয়েট বাট আলটিমেটলি ইউ ক্যান সি নাথিং। বেশি ওয়েট এন্ড সি করলে কিন্তু আলটিমেটলি কিছু দেখতে পাবে না, কেউই না। এটা আমি বিএনপির ব্যাপারে বলছি না। সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত হতে হবে, এবং আমার ধারণা আমার দল বিএনপি সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নিবে। যদি সঠিক সিদ্ধান্ত নিতে না পারে সঠিক সময়ে, ইতিহাসের কাছে তারাও দায়ী হবে, আমি এটা মনে করি। একজন একটি প্রশ্ন করেছেন যে 5ই আগস্টের পরে বিভিন্ন ভাবে আপনার বিএনপির বিরুদ্ধে মব ভায়োলেন্স, এমনকি চাঁদাবাজি, এইসব অভিযোগ এসেছে। এই ব্যাপারে আপনার মন্তব্য কি? বিএনপির বিরুদ্ধে মব ভায়োলেন্স খুব কি আছে, চাঁদাবাজির অভিযোগটা আছে। এবং এটা সেদিন আওয়ামী লীগের বিভিন্ন জায়গায় মিছিল করেছিল, এই আওয়ামী লীগের মিছিলের উপরে যারা হামলা করলো তাদের অনেকেই বিএনপি জামাত ছিল, এরকম অভিযোগ আছে। এটা আমার জানার বাইরে, যে এখনো যে বিএনপি আওয়ামী লীগের উপর আগে, আমার জানার বাইরে। যদি আক্রমণ করে থাকে, আমি মনে করি আক্রমণ করে কাউকে থামানো যাবে, পলিটিক্স করে একজনকে থামাইতে হবে। আওয়ামী লীগ আগামী 10 বছর যদি তাকে থামায় রাখতে হয়, তাহলে বিএনপির পলিটিক্সটা সঠিক হইতে হবে। আর বিএনপির পলিটিক্স যদি সঠিক না হয়, যাহা 52 তাহা 53 হয়, তাহলে মানুষ কিন্তু মনে করবে যে এখন যা আছে আগেই তো তার ভালো ছিল। আগে তো অন্ত এক জায়গা থেকে একটা বিচার পাওয়া যেত একজন মাতবরের কাছে, একজন এমপির কাছে। এখন তো এমপিও নাই, মাতবরও নাই, নেতাও নাই, এখন তো সবই নেতা। কাজে এখন তো চলছে মব জাস্টিস। মব জাস্টিসের চেয়ে তো স্বৈরতন্ত্র ভালো। এটা তো মনে করতে পারে একজন যে এই যে এখন তো চলছে মুনাফিকি। সকালবেলা একরকম কথা কয় নেতারা, দুপুরে আর এক রকম কয়, রাত্রের বেলা আর এক রকম ফাঁকিবাজি কয়, এদেরকে বলে মুনাফিক। অনেকে মনে করতে পারে মুনাফিকের চেয়ে তো ফেসিস্ট ভালো, ইন অ্যাকর্ডিং টু ইসলামিক মাইথোলজি। মুনাফিকের চেয়ে এটা হইতে পারে, যদি বেশি উপদ্রব হইতে থাকে তাইলে কিন্তু মানুষ বলতে পারে, আরে ওই যে আমি আপনাকে একটা কথা বলি, এক লোক মরুভূমিতে পানি বিক্রি করতো 1 টাকা গ্লাস। মানুষ বিপদে পড়ে পানি খাইতো আর বলতো হারামজাদা এত কারুন, এত কৃপণ, 1 টাকা গ্লাস পানি বিক্রি করে, ওর চেয়ে খারাপ মানুষ আর হয় না। সে যখন মারা যাবে, মৃত্যুর আগে তার 3 ছেলেকে বলল, বাবা সারা দেশের মানুষ আমাকে খারাপ বলে, তোমরা আমার নামটা পরিবর্তন করার চেষ্টা, খারাপ নামটা পরিবর্তন করার চেষ্টা করো। ছেলেরা বলল, বাবা তুমি নিশ্চিন্তে মারা যাও, তোমাকে যাতে মানুষ ভালো বলে তার ব্যবস্থাটা কর। তার বাবা মারা যাওয়ার 3 দিন পর থেকে তারা 2 টাকা গ্লাস পানি বিক্রি করা শুরু করলো। তখন যারা মরুভূমির মানুষ তারা বললো যে পানি তো খাইতে হবে, তা না হইলে তো মারা যাব। কিন্তু ওর বাপে তো ব্যস্ত 1 টাকা গ্লাস, ওরা তো বেঁচে 2 টাকা গ্লাস। কাজে ওর এদের চেয়ে তো এর বাপই ভালো ছিল। এটা খুব স্বাভাবিক। যদি সরকার যদি সবচেয়ে খারাপ করে এবং দেখা যায় যে এই সরকারের আমলে কিছুই নাই, আগে তো গণতন্ত্রের নামে একটা বাহানা ছিল, আগে তো গণতন্ত্রের নামে একটা মস্করা ছিল, এখন তো গণতন্ত্রই নাই, এই নামটাই তো নাই। কেউ মনে করে না এখন গণতন্ত্র, এবং এটা কেউ বিশ্বাসও করে না এই দেশে ইউনূস সাহেবের আমল আর কোনোদিন ভোট হবে এবং গণতন্ত্র আসবে। এখানে একজন মন্তব্য করেছেন যে বিএনপি আওয়ামী লীগ ভাই ভাই, আওয়ামী লীগ ছাড়া গতি নাই। হ্যাঁ,
আপনি কি এরকম মনে করেন বিএনপি বিএনপি এবং আওয়ামী লীগ? আমি এটা মনে করি না, তবে যারা মনে বলে যে আওয়ামী লীগের হাত থেকে টাকা নিয়ে বিএনপি চলে, ওই যে একটা ছেলে বলছে, নামটা কি, ওকে কিন্তু বিভিন্ন জায়গাতে ও বোধহয় আর বাংলাদেশে বাইরে নেওয়ার জন্য বিপদ হবে। আমি এটা মনে করি না। তবে একটা কথা বলি, আওয়ামী লীগ রাজনৈতিক নেতৃত্ব, আওয়ামী লীগের নেতৃত্ব যে অন্যায় অপরাধ করছে সেটা বাদ দিলেও আওয়ামী লীগে এখনো আমার ধারণা 1 থেকে 1.5 কোটি ভোটার আছে, এবং গ্রামে গ্রামে তাদের নিরীহ মানুষ হোক, শিক্ষক হোক, ছাত্র হোক, লোক আছে। আন্দোলন যখন হবে আপনি কি তাদেরকে না করবেন? আমাদের আন্দোলনে আইসেন না, তারা তো আসবেই। যখন দেখবে আন্দোলন সঠিক আন্দোলন হতেছে, ওই যে নিরীহ লোকগুলো বসে আছে, হাসিনা লন্ডনে থাকুক আর দিল্লিতে থাকুক, আওয়ামী লীগের নেতারা সব ভাগ্যে যাক, আওয়ামী লীগের গ্রামের লোকজন জয়েন করবে না? জয়েন না করলেও জনসভা করলে শুনতে আসবে না? তারা রংটা দেখবে না যে আমাদের বেলায় তোমরা যা করছিলে এখন দেখি তোমাদের বেলায় কি হয়? দেখতে আসবে, এটা তো ইতিহাসের নিয়ম। এখন আপনি একজন আইনজীবী, হাইকোর্টে বিএনপির আইনজীবীরা কি আচরণ করছে বলে আপনার মনে হয়? বিএনপির আইনজীবীরা কি করছে আমি জানি না, তবে আমি এটা জানি যে দেশে কোনো আইন নাই। আমি এটা সুস্পষ্ট বলে দিলাম। দেশে যদি আইন থাকতো, ওই যে ফারিয়া নুসরাত যে মেয়েটাকে ধরা হয়েছে, এই ধরনের কেসে যদি বিমান বন্দর থেকে আইসা একজন ওই ধরনের কর্মী, সিনেমা অথবা নাটকের কর্মী হোক আর যাই হোক, যারা সারা দেশে পরিচিত, এদেরকে যেভাবে অত্যাচার করা হচ্ছে, আমি মনে করি না এইভাবে একটা দেশ চলতে পারে। এদেশে কোনো আইন নাই, এদেশে কোনো আদালত নাই, এদেশে কোনো বিচার নাই। আমি কথাটা কয়ে দিলাম। এখন বিচার চলে নির্বাহী আদেশে, এবং সেই নির্বাহী আদেশটা দিচ্ছেন আইনমন্ত্রী, তার নাম হলো আসিফ নজরুল। একদিন তাকেও এর জন্য জবাবদিহি করতে হবে। উনি বলে দিচ্ছেন বেল দেওয়া যাবে না, যা ইচ্ছা বিচারের ব্যাপারে একটু চিন্তা ভাবনা করে করবেন, মানে উনারে জিজ্ঞাসা করে যাতে করে। এই দেশে কোনো আইন আদালত নাই, আমি বললাম, কিচ্ছুই নাই এই দেশ। সেটার পিছনে কি বিএনপির একটা বড় অবদান নাই? কারণ তাদের বিরুদ্ধে মব ভায়োলেন্সের অভিযোগ রয়েছে, তাদের বিরুদ্ধে একদম চাঁদাবাজির বড় অভিযোগ, একদম খেয়াঘাট থেকে শুরু করে উচ্চ পর্যায় পর্যন্ত তাদের চাঁদাবাজির অভিযোগ। ভাই খালি বিএনপি কে দেখেন কেন? চাঁদাবাজি বিএনপি 10,000 করে, আর 10 কোটি টাকা যে জামাত করে, ব্যাংক দখল করে, সেটা দেখেন না কেন আপনারা? চাঁদাবাজি করে যে সমস্ত ইনস্টিটিউশন ধ্বংস করে, যে সচিবালয়ে বৈশা জামাতের কর্মীরা আর এনসিপির কর্মীরা আর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কর্মীরা একজন ডিসি পরিবর্তন করতে 5 কোটি টাকা নেই, এগুলা দেখেন না কেন? বিএনপির একটা কর্মী না হয় 5 বছর জেল কাটছে, জেল থেকে বাইরে দেখছে মেয়ের পরনে কাপড় নাই, স্ত্রীর পেটে ভাত নাই, না হয় 10,000 টাকা চাঁদাবাজি করছে, দৈনিক নিলাম। একজন রাজনৈতিক কর্মী চাঁদাবাজি করতে পারে, কিন্তু এই চাঁদাবাজি, আর আপনি ব্যাংক লুট করে ফেললেন, ব্যাংক দখল করে ফেললেন, আপনি সচিবালয় দখল করে ফেললেন, বিশ্ববিদ্যালয়, হসপিটাল দখল করে ফেললেন, এটা কি এক হইলো? আপনারা ওইটা দেখেন না কেন? ওরা তো বেশি, এরা তো 100 গুণ বেশি করে, 100 গুণ কি আর 1000 গুণ বেশি করতেছে, ওইগুলা দেখেন না। বিএনপির কর্মী একটা ডুবা দখল করছে, বিএনপির কর্মী একটা রিক্সা স্ট্যান্ড দখল করছে, এটা দেখেন। আমাদের নেতা তো চেষ্টা করতেছে এটা থামানোর জন্য। আমরা তো 2000 কর্মীকে দল থেকে এক্সপেল করে দিছি, আমরা তো বিচারও করতেছি। ধরেন আপনি তো বললেন বিএনপি একটা বড় দল, তাদের দায়িত্বও বেশি। একটা কথা বলি, গ্রামে একটা কথা আছে, যত কয় তত নয়। আপনি আমার এলাকাতে যান, ইতনা মিটা মনষ্ট গ্রামে চ্যালেঞ্জ করলাম, তেমন তো দেখি যদি বাইর করতে পারেন, হইতে পারে 2-1টা ছেলে একটু দুষ্টামি ফুষ্টামি করে, কিন্তু এটা কিন্তু কোন ধরনের মব না। আমার কথাটা হলো, বিএনপি দোষ ত্রুটিহীন একটা দল, এটা আমি বলি না। হ্যাঁ, দোষ ত্রুটি আছে, কিন্তু বিএনপি তো এখন সবচেয়ে বড় দল। 1969 সালে যখন আন্দোলন হইল, আপনি তখন হয়তো বা জন্ম হয়েছে কিনা আমি জানি না, হইল তখন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং আওয়ামী লীগ দেখলো ইলেকশন হইলেই আমরা পাস করব বাংলায়। তখন সারা পাকিস্তানের মেজরিটি হইব, অতটা চিন্তা করে নাই। বঙ্গবন্ধু একদম এই লাঠি গাড়িয়া বসে রইলেন, পাড়া গাড়িয়া বসে রইলেন, ইলেকশন দিতে হবে মিস্টার ইয়াহিয়া খান, মার্শাল মানি না। এবং ইয়াহিয়া খান বাধ্য হইল ইলেকশন দিতে, এবং সেইখানে দেখা গেল বাংলার মেজরিটি হইতে গিয়া আওয়ামী লীগ এবং বঙ্গবন্ধু নৌকা মার্কায় পাকিস্তানের মেজরিটি হয়ে গেল।
কিন্তু বিএনপি দেখেন তো কত হতভাগা একটা দল, ইলেকশন হইলে এখন মেজরিটি, শুধু মেজরিটি পাবে না, 2/3 মেজরিটি পাবে। সেই দলটা কত কনস্পাইরেসির জন্য ইলেকশন করতে পারতেছে না, কত তার নেতা দেশে, মূল নেতা দেশে আসতে পারতেছে না। কি কারণে পারতেছে না আমি বলবো না, বিএনপির কত যে প্রবলেম, এতটুক ধৈর্য ধরে আসতে পারছেন না কেন? এটা তো একটা ভালো কোনো ইঙ্গিত দেয় না। কোনটা? তারেক রহমান যে দেশে আসতে পারছেন না। শিওরলি সামথিং বিহাইন্ড দিস, শিওরলি। যারা একদিন তাকে বলছে তুমি আর রাজনীতিও করতে পারবে না, দেশে আসতে পারবে না, তারা তো এখন আছেই নাকি তারা চলে গেছে? আমার ধারণা শিওরলি দেয়ার ইজ এ প্রবলেম। তো সেক্ষেত্রে যদি তারেক রহমান আসতে না পারেন তো বিএনপির নেতৃত্ব কে দেবেন? তারেক রহমান আসতেন, তারেক রহমান দিবেন, বেগম খালেদা জিয়া দিবেন। ক্রিকেট খেলায় যখন টিম খেলতে উঠে ক্যাপ্টেন যদি অসুস্থ থাকে অথবা না থাকতে পারে, তাহলে যিনি ডেপুটি কমান্ডার উনি দিবেন, ডেপুটি ক্যাপ্টেন উনি দিবেন, অসুবিধা কি? মুক্তিযুদ্ধের সময় তো বঙ্গবন্ধু ছিলেন না, কিন্তু নেতৃত্ব তো থেমে, তাজউদ্দিন নেতৃত্ব দিছে, সৈয়দ নজরুল নেতৃত্ব দিছে, উসমানী, জিয়াউর রহমান সাহেবরা, খালেদ মুশাররফ, শফিউল্লাহরা, মীর শওকত আলীরা, সিআর দত্তরা, কর্নেল তাহেররা, জলিলরা, যারা যুদ্ধ করছে, এবং এটা বঙ্গবন্ধুর নামেই তো যুদ্ধটা হয়েছে। জি, এমনি ধরেন তারেক রহমান যদি ফিরতে না পারেন, সেই ক্ষেত্রে আমরা জোবায়দা রহমানের কথা শুনতে পাচ্ছি, আমরা খালেদা জিয়া আমরা জানি তিনি অসুস্থ, তিনি আছেন, তার উপস্থিতিটা অনেক কিছু ম্যাটার করে, উপস্থিতি অনেক বড় ব্যাপার, সেটা আমরা বুঝতে পারি, কিন্তু তারপরেও কাউকে না কাউকে দিক নির্দেশনা তো দিতে হয়। সেই ব্যাপারে কি আপনারা দল থেকে ভেবেছেন, নাকি বিএনপি যে কোনো শক্তপোক্ত অবস্থান নিতে পারছে না তার পিছনে লিডারশিপও একটা বড় কারণ অনিশ্চয়তা যে কি হবে? আপনার এই কথাটা আমি অস্বীকার করবো না। লিডার ইজ দ্য লাইট, পিপুল ইজ পাওয়ার, এটা কতদিন যাবত বলতেছে। এটা চিরদিন ফজলুর রহমান মরলে পরে থেকে যাবে যে এই লোকটা বলছিল লিডার ইজ লাইট। লাখ লাখ মানুষ থাকেও লাভ নাই, অন্ধকার রাত্রে যদি টর্চ লাইট না থাকে বা স্টিমারের যদি লাইট না থাকে, যত বড় স্টিমারই হোক সেই স্টিমার অন্ধকার রাতে চলবে না। যত বড় দলই হোক, দেয়ার মাস্ট বি এ লিডার, বিকজ লিডার ইজ লাইট, পিপুল ইজ পাওয়ার। হ্যাঁ, আপনি জুবাইদা রহমানের কথা জিজ্ঞাসা করছেন, এইটা তাদের, আমার মনে হয় এটা দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং তারেক রহমান সাহেবের সিদ্ধান্তের ব্যাপার। এটা আমি কিছু বলতে পারবো, এটা আমাকে দিয়ে বলাইতেও পারবেন না আপনি। তবে আমি এটা জানি জুবাইদা রহমান সিলেটের অত্যন্ত সম্ভ্রান্ত পরিবারের মেয়ে এবং মানুষ তাকে খুব সম্মান করে, এটা আমি জানি। জি জি, বুঝতে পেরেছি। আপনি এর বেশি কিছু বলবেন না, আপনি বলেও দিয়েছেন। আমাকে যদি একটু বলেন আওয়ামী লীগের রাজনীতির ব্যাপারে এবং বর্তমান প্রেক্ষাপটে দাঁড়িয়ে, আপনি বলছেন যে আপনি ডক্টর ইউনূসের প্রতি অনুরোধ জানিয়েছেন তিনি যেন করিডোর না দেন, বন্দর না দেন বিদেশিদের হাতে, কিন্তু যেই পরিস্থিতি মনে হয় না তিনি সেটা শুনবেন। আপনার কি মনে হয় সেই ক্ষেত্রে আওয়ামী লীগ এবং বিএনপির ঐক্যবদ্ধ হওয়ার প্রয়োজনীয়তা রয়েছে? সেই সঙ্গে আমি ঐক্য হবে কইয়া আপনি আমাকে আওয়ামী লীগের দালাল বানাইতে চান নাকি? এটা তো ভবিষ্যৎ নির্ধারণ করবে। এবং আমি মনে করি আওয়ামী লীগ যত ফেসিস্ট বলুক আর যাই বলুক, দেশ যখন চলে যাবে, আওয়ামী লীগের কর্মীরা যারা অপরাধ করে নাই বা যারা গ্রামে গঞ্জে আছে, হাজারে হাজারে লাখে লাখে, দেশ রক্ষা করার জন্য তারা নামতে পারে। সেই নামার পক্ষে যদি স্লোগান এক হয়ে যায়, বিএনপির সাথে হইতেও পারে। আমার কথাটা খুব বোঝার চেষ্টা করেন। দেশ বাঁচাও, মানুষ বাঁচাও, আমার দেশ আমি দেব না। অথবা বিএনপির বোন বলতে পারে ছেলে ঘুমালো পাড়া জোড়ালো বর্গি এলো দেশে, আবার আওয়ামী লীগের মাও বলতে পারে ছেলে ঘুমালো পাড়া জোড়ালো বর্গি এলো দেশে, আমার দেশ বাঁচাও। জি জি জি, আমরা আওয়ামী লীগকে নিষিদ্ধ করার প্রশ্নে প্রথমে বিএনপিকে দেখেছিলাম তারা শক্ত অবস্থান নিয়েছে, তারা বলছিল যে আওয়ামী লীগ নিষিদ্ধ করার পক্ষে নয় তারা, কিন্তু যখন নিষিদ্ধ হয়ে গেল তখন তারা বললো এটা তারা স্বাগত জানাচ্ছে। আপনার এবং আমরা দেখছি যে
আদালত প্রাঙ্গণে আওয়ামী লীগের আইনজীবীদেরকে জামিন দেওয়া হচ্ছে না, আওয়ামী লীগপন্থী আইনজীবীদেরকে জামিন দেওয়া হচ্ছে না, এমনকি তাদেরকে মব ভায়োলেন্স করে পেটানো হচ্ছে। ফলে বিএনপি একটা একটা কি বলবো এটিকে, যে তারা তারা জানে না আসলে তারা কি করছে। তারা তাদের মানে একদিকে একবার বলছে যে আমরা আওয়ামী লীগের নিষিদ্ধ চাই না, আবার অন্যদিকে তারা আওয়ামী লীগের আইনজীবীদেরকে বাধা দিচ্ছে, হ্যাঁ, রাস্তাঘাটে কর্মীদেরা বের হওয়ার চেষ্টা করলে তারা মারছে। এইভাবে কি দেশ রক্ষা করা যাবে? আপনি শাহ আব্দুল করিমের নাম শুনছেন? একজন নিশ্চয়ই, আমার প্রিয় বাউল সম্রাট। সেই বাউল সম্রাটের দুইটা কথা আপনি শুনেন। একটা জায়গাতে আছে, দিন হতে দিন আসছে যে কঠিন, করিম দিনহীন কোন পথে যাইতাম। এটা শেষ কথা। এর আগের কথাটা হইল, মানুষ ছিল সরল, একই গান, ছিল ধর্মবল, এখন সবাই পাগল, বড় লোক হইতাম। কথাটা খুব সাধারণ, কিন্তু কথাটা লক্ষ্য করেন, মানুষ ছিল তখন সরল, ছিল ধর্মবল, ওই যে আগে কি সুন্দর দিন কাটাইতাম। মানুষ ছিল সরল, ছিল ধর্মবল, এখন সবাই পাগল, বড় লোক হইতাম। আর শেষ কথাটা হইল, দিন হতে দিন আসিছে কঠিন, করিম দিনহীন কোন বনে যাইতাম। আমি হইলাম করিম দিনহীন, দিন থেকে দিন কঠিন আইছে। আওয়ামী লীগের যখন 15 বছরের ফেসিস্ট শাসন ছিল, বিএনপির একজন উকিলও জেলে থাকতো না। আমি এটা বললাম, বিএনপির এরা আমাকে ভুল বুঝবে, একজন উকিলও কোনোদিন জেলে থাকে নাই। যখনই গিয়ে উকিল দাঁড়াইছে, সুপ্রিম কোর্টের কোন উকিল গিয়ে দাঁড়াইছে জজদের সামনে, আমরা গিয়ে দাঁড়াইছি, মাই লর্ড উনি তো লয়ার, ইয়েস বেল, ইয়েস বেল। আমার কথাটা কি আপনি বুঝছেন? এটা কিন্তু আওয়ামী লীগের আমলে বিএনপির কোনো উকিল জেলে যায় নাই। আমি এটা বললাম যদি, কিন্তু এখন দেখা যাচ্ছে আওয়ামী লীগের উকিলরা জেলে যাচ্ছে, কারণ আওয়ামী লীগের উকিলরা তো ফেসিস্ট, তো এদের পাপটা একটু বেশি, কিছু জেল খাইটা পাপটা একটু মোচন করে আসো, এটা হয়তো আমরা মনে করতেছি আর কি। এই কারণে বেল পাইতেছে না। এটা বেলের মাঝে এখন আর কোনো আইন নাই। না না না, এখন তো শুধুমাত্র বেল পাইলো না, এটা একটা মানে আদালতের ভেতর থেকে একটা বিষয়, আর বাইরে থেকে যেমন ধরেন বিজয় 7 নম্বর কোর্টে বিএনপির আইনজীবী রুহুল কুদ্দুস কাজলের জুনিয়র এবং অ্যাডভোকেট ইব্রাহিম খলিলের নেতৃত্বে মব ভায়োলেন্স হয়েছে বলে অভিযোগ কিন্তু রয়েছে, এবং বিভিন্ন ভিডিও ফুটেজ আমরা দেখেছি। এরা এত জুনিয়র যে এদের দিকে তাকানোর সময় আমার নাই। এরা এত জুনিয়র, কাদের উপর দোষ যাচ্ছে? আমার এত জুনিয়র আমার নাই। তবে বিএনপিতে সব তো আর একরকম না, সব জায়গাতেই ধৈর্যশীল, অধৈর্য, ভালো মন্দ সব জায়গাতেই আছে। আমার ধারণা বিএনপির আইনজীবীদের মধ্যে ভালো লিডারশিপ আছে, এবং এক সময় জিনিসটা রিভাইজ হবে। কারণ আওয়ামী লীগের আমলে বিএনপির কোনো আইনজীবী জেলে ছিল, কেস হয়েছে আইনজীবীদের নামে, অনেকের নামে, এখনো যারা নেতা তাদের নামে সবার নামে কেস হয়েছে, আমার নামেও হয়েছে, আমি নির্বাসনে রয়েছি। কিন্তু যখনই আমার কথাটা হাইকোর্টে গেছে তখনই বেল। আমি ফজলুর রহমান, আমার নামে রাষ্ট্রদ্রোহ মামলা ছিল, হাইকোর্টে গেছে পরে বেল। সুপ্রিম কোর্টে অ্যাপিলের ডিভিশনে যখনই আপিলে গেছে, সুপ্রিম কোর্টের ফুল বেঞ্চ লিখে দিছে, উই নো ফজলুর রহমান, হি ইজ এ লয়ার, সো হি ইজ এনলার্জড অন বেল। শেষ। এটা ছিল। এখন কেন হচ্ছে না? আমার মনে হয় এক সময় হবে এবং হওয়া উচিত। এমনিতে আপনি জানেন যে বাংলাদেশে মানে প্রতিদিনই এই রাত যত, আমি বলি রাত যত বাড়তে থাকে, নানান রকম কথা তখন উঠতে থাকে। হ্যাঁ, তো প্রতিদিনই বাংলাদেশে রাত বাড়ার সঙ্গে সঙ্গে অনেক রকম খবর ওরে, এর মধ্যে একটি খবর প্রতিদিনই আসে, এই আজকেই জরুরি অবস্থা জারি হয়ে যাচ্ছে, এই আজকেই মার্শাল্লাহ, বাংলাদেশে মার্শাল্লাহ হবে না কিন্তু জরুরি অবস্থার কথাটা খুব শোনা যাচ্ছে, সেনা সমর্থিত নতুন সরকার আসতেছে। যদি এরকম একটা ঘটনা হয়, বিএনপি কি ভূমিকা নেবে? তারা কি সেনা সমর্থিত সেই সরকারকে স্বাগত জানাবে? আমি যতটুকু শুনছি, কালকে আমার কানে যেটা আসছে বা আমার ইনফরমেশন হলো, জরুরি অবস্থা হোক বা না হোক, আর্মি এদেশে ইনএভিটেবল, তাদের প্রয়োজন অবশ্যম্ভাবী, এবং তাদের সিদ্ধান্ত হবে ফাইনাল। এবং গতকাল বোধহয় তারা একটা সিদ্ধান্ত নিছে যে আমরা যে ডিসেম্বরে ইলেকশন চাইছি, উইল সি দ্য লাস্ট টু হোল্ড দ্য ইলেকশন উইদিন ডিসেম্বর। আমি এটা যতটুকু শুনছি, আই মে বি রং, কিন্তু এটা বোধহয় ভুল হবে না আমার শোনাটা। আপনি কি আমার কথাটা বুঝতে পারছেন?
যতই করো। আর এর বাইরে গেলে যদি দেখা যায় যে আর্মির শক্তির বাইরেও আরো শক্তি এখানে আইসা গেছে, আন্তর্জাতিক শক্তি, সেইটা তখন বোঝা যাবে যে দিস ইজ নট মাই কান্ট্রি, এটা আমার দেশ না, আমার দেশের সিদ্ধান্ত আমি নেওয়ার মালিক না, বা এই দেশের জনগণ নেওয়ার মালিক না। থ্যাংক ইউ। শেষ করবো, দেন শেষ প্রশ্ন। আপনি যে বললেন বিদেশি শক্তি যদি আইসা পড়ে, হ্যাঁ, তো আমরা তো দেখছি যে আইসা পড়ে না, এই যে আসছে, এই যে প্রতিদিন আছে বিদেশি, নামটা আমি বলবো না, আমার মেরে ফেলবো, আমি তো তাড়াতাড়ি মরতে চাই না। না মারা যাবে না এখন। যারা যারা আসতে পারে তারা আসতেছে ঠিকই, একদিন স্লোগান দিতাম, যারা আসতে পারে তাদের কিন্তু আইসা গেছে। যারা একদিন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কাছে সেন্ট মার্টিন দ্বীপ চাইছিল, বঙ্গবন্ধু বলছিল আমি 1 ইঞ্চি জায়গাও দিব না, স্বাধীনতা হোক বা না হোক। আমার কথাটা খুব বুঝার চেষ্টা করে। তারা একদম প্রতিদিন 2 জন 4 জন করে আসতেছে, তাদের নামগুলো এতক্ষণ আমার সামনেই ছিল, পাতাটা কই পড়ে গেছে। তারা আজকেও 4 জন আছে এবং তারাই এই দেশে এখন সিদ্ধান্ত দেওয়ার চেষ্টা করতেছে বা সিদ্ধান্ত দিচ্ছে। কাজে আমার মনে হয় কি যেন হচ্ছে, কোথায় যেন কি হচ্ছে। ওই যে আমি বলতেছি, একে তো আমার দেশের কালো রবার্ট ক্লাইভরা আছে, কালো রবার্ট ক্লাইভের মধ্যে খলিলুর রহমান সাহেব আমেরিকার নাগরিক, আলী রিয়াজ ডক্টর আমেরিকার নাগরিক, এরকম আমেরিকার নাগরিকরা আছে, এরা হলো কালো রবার্ট ক্লাইভ। আর সাদা রবার্ট ক্লাইভরা প্রত্যেক দিনই আসতেছে। আমি জানি না আমার দেশের অবস্থা কি হবে। তো এইগুলো নিয়ে আপনাদের হাই কমান্ডের সঙ্গে কথা হয় না? আমি নির্দেশ শুনি, শুধু দল যা নির্দেশ দেয় আমি শুধু তাই শুনি। হাই কমান্ডের সিদ্ধান্ত হয় আমাদের দলের স্থায়ী কমিটিতে, তারেক রহমান সাহেব মিলে স্থায়ী কমিটি একটা আছে, সেখানে হয়, তাদের সিদ্ধান্তটা আমি শুনি। আমি সিদ্ধান্তের মালিক না, আমি হলাম সিদ্ধান্ত বহন করার মালিক, কামলা। তো ভবিষ্যতে কি আওয়ামী লীগ বিএনপির ঐক্যবদ্ধ হওয়ার সম্ভাবনা দেখেন? আমি এখন পর্যন্ত তা দেখি না। আমি একটা কথা একটু আগে বলে গেছি, নেসেসিটি অফ দি নেশন নোজ নো বাউন্ড। কিন্তু আমি ওই প্রশ্নের উত্তর পাইনি যে সেনাবাহিনীকে বিএনপি কিভাবে গ্রহণ করবে। সেনাবাহিনী যেটা বলতেছেন আমাদের সার্বভৌমত্বের প্রতীক, আমি প্রতিদিন যেটা দেখতেছি মনে খুব কষ্ট। এর মধ্যে দেখা যায় সেনাবাহিনীর মধ্যে ক্ষুদ্র হোক বড় হোক, তাদের মধ্যে ডিফারেন্স অফ ওপিনিয়ন বিভিন্ন জায়গাতে আছে। কাজে প্রতিদিন বেরোচ্ছে এ অ্যারেস্ট হয়েছে, অমুক জেনারেল অমুক কানে গেছে, এইটা আমার দেখার কথা ছিল না। আমি আমার দেশের সেনাবাহিনী ওয়ান ইউনাইটেড একদম দি ওয়াচম্যান অফ সভারেন্টি, এটা থাকুক, এটি আমি চাই। সেনাবাহিনীর ব্যাপারে আমি কোনো কথা বলবো না, তবে সেনাবাহিনী দায়িত্বশীল কাজ করছে বলে আমি মনে করতেছি, দায়িত্বশীল কাজ করতেছে। অ্যাডভোকেট ফজলুর রহমান, আপনাকে অনেক ধন্যবাদ জানাচ্ছি, অনেকক্ষণ সময় দিয়েছেন, অনেক বিষয়ে কথা বলেছেন এবং আমরা মোটামুটি একটা স্পষ্ট, এর চেয়ে স্পষ্ট আসলে এত বড় রাজনৈতিক দল ধারণা দেবেও না, আমরা বুঝতে পারছি। নিশ্চয়ই আরো বেশি স্পষ্ট আমরা দেখতে পাবো ভবিষ্যতে। আপনাকে অনেক ধন্যবাদ জানাচ্ছি আমার সঙ্গে যুক্ত হওয়ার জন্য। আপনি সুস্থ থাকেন, ভালো থাকেন, সেই প্রত্যাশা রাখছি। একটু দয়া করে এটা ইউটিউবে একটু দ্রুত দিয়ে, এটা আমি লাইভ করেছি, আমার লাইভ হয়েছে, দর্শকরা মন্তব্য করেছে, আপনি দেখেছেন, এবং আমি আপনাকে পাঠিয়ে দিব। জি, আপনি ভালো থাকবেন, আপনাকে সালাম। থ্যাংক ইউ আপা, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। দর্শক, এই ছিল আমাদের আয়োজনে, যে মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে বাংলাদেশ প্রতিষ্ঠিত, সেই মুক্তিযুদ্ধের বাংলাদেশকে কেউ হারাতে চায় না, কেউ চায় না এটি পিছিয়ে যাক, আবারও বিদেশি শক্তির হাতে যাক। নিশ্চয়ই বাংলাদেশের মানুষ খুব দ্রুত বিষয়টি বুঝবে এবং ঐক্যবদ্ধ হবে। এবং দেশের প্রশ্নে আমরা জানি বাঙালিরা আমরা দেশকে কতটা ভালোবাসি, দেশকে আমরা মায়ের জায়গায় দেখি, সুতরাং মায়ের সঙ্গে কখনো যেমন আপোষ হয় না, দেশের প্রশ্ন বাঙালিরা কোনোদিনও আপোষ করবে না। এই ব্যাপারে আমরা একদম দ্বিধাহীন কণ্ঠে আমরা একমত পোষণ করতেই পারি। সুতরাং বাংলাদেশ সুরক্ষিত থাকুক, বাংলাদেশের মানুষ সচেতন থাকুক এবং ঐক্যবদ্ধ হোক যে কোনো ষড়যন্ত্রের বিরুদ্ধে,
সেই প্রত্যাশা রেখে বিদায় নিচ্ছে। আপনারা সবাই ভালো থাকুন।